এইবার আসি পরিপূর্ণভাবে মহাশ্মশানের ঘটনার মধ্যে। এক রাতের ঘটনা। ঠিক আমি ঘাটের থেকে ১০ হাত দূরে দাঁড়িয়ে আছি। কি দেখতে পাচ্ছি? তখন বাজে রাত্রির প্রায় ৩টে। ঘাটের দিকে তাকিয়ে আমি দেখছি, ঘাটের মধ্যে দুটো ছায়ামূর্তি। তো আমি বুঝতে পারলাম যে ওই যে ওদেরকে আমি ওইখান থেকে দাঁড়িয়ে দেখে ফেলেছি। তাতে আমি অলরেডি কিন্তু মানে আক্রান্ত হয়ে গেছি। আর ওখানে পরিচিত নাম হচ্ছে করিমা বলে ডাকে সবাই। এবার আপনারা প্রায় ছত্রে ছত্রে লৌকিকতার আভাস এবং দৃষ্টান্ত দেখতেও পাবেন, মানে শুনতেও পাবেন। তো একদিন মা কইল জানিস? আমি বললাম, কি কইল মা? মানে গৌরীমা আমাকে বলছে। মা কইল মানে মা তারা কইছে মাকে। তো সেটা ছিল গুরু বামদেবের জন্মদিন ২২শে ফেব্রুয়ারি ২০২০ সাল। সেই দিন থেকে আমার শ্মশানে স্থায়ীভাবে মার কাছে থাকা শুরু হলো। এইবার সমস্ত কিছুই আমার শ্মশানে। শিয়াল প্রচুর এখনো আছে তারাপীঠে, এবং ভৈরব বা কুকুর। এক সুরে একসাথে সবাই চিৎকার করে কাঁদছে। এই ঘটনাটা রাত্রেবেলা দুবার ঘটে। তো সেই চেতনাটা মা দিলেন যে মা প্রতি রাতেই একবার শ্মশানে আসেন। আমার কাছে মাই সব। আমি এইসব টাকা পয়সা দিয়ে কি করব? আপনি বিশ্বাস করবেন না দর্শক বন্ধু, সেই মুহূর্তে আমি ওই দৃশ্য দেখার পর আমার চোখ দিয়ে মানে আমি ১০ মিনিটের জন্য আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। ওই বামদেব বাবা সমাধির ওখানে বসে জপ করছি। তো ঠিক রাত্রি ১:৩০ ২টো এরকম সময় ঘটনা কি ঘটছে, কি দেখছি আমি চোখে। ঠিক মার যেখানে পাদপদ্মটা আছে সেখানে আমি কোনোভাবেই প্যান করতে পারছি না। তখন আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুটির দিকে তাকালাম। আমি বন্ধুটিকে চোখে ইশারা করে বললাম, ওকে কিন্তু ধরে নিয়েছে। নমস্কার, আমি চন্দন চক্রবর্তী। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হাজির হয়েছি যাকে নিয়ে। তিনি পেশায় একজন অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়টি নিয়ে তিনি অধ্যাপনার কাজে যুক্ত। তার নাম মাননীয় শ্রী দীপ্তেশ চক্রবর্তী। দীপ্তেশবাবু, আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে আমি স্বাগত জানাই। তো এইবার তারাপীঠে ফেরত চলে এলাম ব্রহ্মর্ষি বরফানি দাদাজির পাশে গুরু দীক্ষা হয়ে। হোটেলে আবার একই রকমভাবে সেই আমার আধ্যাত্মিক সাধনা শুরু হলো একই রকমভাবে মায়ের কাছে। রোজ হোটেলে থাকতাম। তখনও আমার বেতন জুটে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না মাসে মাসে। এবং রোজ রাত্রেবেলা ওই মার কাছে যেতাম, এবং মার কাছে সাধনার শেষে আবার ঠিক সেই সকালবেলা ওই লাল বস্ত্র পরিহিত অবস্থায় আমি আবার হাঁটতে হাঁটতে সকালবেলা ৫টার সময় চলে আসতাম। এইবার আসি পরিপূর্ণভাবে মহাশ্মশানের ঘটনার মধ্যে। এক রাতের ঘটনা। আমার সঙ্গে একটি সন্ন্যাসী মানে সাধুরই বস্ত্র ধারণ করা একটি মানে ছেলে, তার নাম হরি। সেই পাশে তারাপীঠের মুন্ডমালিনী শ্মশানের ওখানেই থাকতো। তা সেও এসে বলল যে, তুমি তাহলে সাধনা করছো, জপ করছো, আমিও তাহলে সারা রাত তোমার সঙ্গে বসে জপ করবো। আমি বললাম, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। তুমি এখানে বসো, আমি ৪ হাত দূরে বসছি, বসে করো। বলে আমরা একটি জায়গায় বসে দুজনে জব করতে শুরু করলাম। তো এই রাত্রি ২টো বাজে, ২:৩০ বাজে, ১:৩০ বাজে, ২:৩০ বাজে। ২টো ২:৩০টার দিকে দেখলাম যে সেই ছেলেটি বা ওই হরি সে ঘুমিয়েই পড়েছে আর কি। পুরোপুরি ঘুমিয়ে অচেতন। আমি জাগ্রত, আমি জব করে যাচ্ছি। তো এর মধ্যে যেটা হলো, যে ঘটনাটা ঘটলো, সেটা হচ্ছে যে এই করতে করতে আমার প্রচুর মানে নিম্নচাপ শুরু হলো আর কি। তো আমি তো খুব চিন্তায় পড়ে গেলাম, কেননা তারাপীঠে যেটা হয়, তারাপীঠের ওই মহাশ্মশানের পাশে এই টয়লেটগুলো আছে, সেগুলো ওই রাত্রিবেলা ১০টা সাড়ে ১০টার দিকে তালা মেরে ওরা সব চলে যায়। আবার এই সকালবেলা হলেই তারা খোলে। তো আমি ভাবলাম যে আমি এখন কি আবার হোটেলে ফেরত যাব? আবার হোটেলে যেতে হবে, আবার হোটেল থেকে এই সময় আসতে হবে, কারণ এখন তো ঘুম হবে না। আমার দীর্ঘদিনের অভ্যাস হয়ে গেছে এরকম করে করে। আমার ঘুমও এখন হবে না। তো তাহলে আমি কী করব? এই ভাবতে ভাবতে তারাপীঠ মহাশ্মশানের মধ্যে আপনারা যদি গিয়ে থাকেন, অনেকেই এখন গেছেন বা দেখেছেন, যে ওইখানে একটি হাঁটতে হাঁটতে বৈষ্ণবদের ঘাট আছে। সেই বৈষ্ণব ঘাটের দিকে আমি খালি পায়ে হাঁটতে হাঁটতে, কারণ শ্মশানের মধ্যে আমি কিন্তু কোনো পায়ে জুতো কোনোদিন ব্যবহার করিনি, আজও করি না। তো খালি পায়েই হাঁটতে হাঁটতে আমি ওই বস্ত্র পরা অবস্থায় ওই বৈষ্ণব ঘাটের দিকে যাচ্ছি বা গেছি। ঠিক আমি ঘাটের থেকে ১০ হাত দূরে দাঁড়িয়ে আছি। কি দেখতে পাচ্ছি? তখন বাজে রাত্রির প্রায় ৩টে। ঘাটের দিকে তাকিয়ে আমি দেখছি, ঘাটের মধ্যে দুটো ছায়ামূর্তি, পরিষ্কার ঘাটের মধ্যে দুটো ছায়ামূর্তি চলাচল করছে। একজন ঘাটটার পাশে উঁচু সিঁড়ির মতো জায়গাটায় সে বসে আছে, এমনভাবেই বসে আছে লোকে
ওই বসে যদি কখনো মানে তার ইয়ে ত্যাগ করে, সেই রকম যেরকম দেখতে হয় ঠিক সেইভাবে সে সিঁড়িটার ওপর বসে আছে। আর আরেকটি ছায়ামূর্তি ওই সিঁড়ির ওপরে এদিক থেকে ওদিক খালি যাতায়াত করছে, পাইচারি করছে। পাইচারি করছে। এবার আমি চুপচাপ অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে আছি। আমি দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে ওরা ঠিক কী করছে, বা মনে মনে ভাবছি যে ওদের হয়ে যাক, তারপর আমি গিয়ে ওইখানে পাশে ইয়ে করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঠয়ে নেবো আর কি, এই ভাবছি মনে মনে। তখন হঠাৎ আমার মনের চেতনায় একটা প্রশ্ন জাগ্রত হলো, আচ্ছা ওরা যদি ওখানে পাইচারি করছে কিন্তু ওরা সিঁড়িতেই পাইচারি করছে, ওরা কিন্তু কিছুতেই জলে নামছে না, যে জলে হাত মুখটা ধোবো বা জলে ইয়ে করবো, কিছুতেই কিন্তু জলের দিকে যাচ্ছে না ওরা। এইটা আমার খুব অদ্ভুত লাগলো যে জলে যাচ্ছে না কেন, জলের দিকে যাওয়া উচিত। ওরা যদি ওখানে হাত মুখি ধোয় বা কিছু করে, কি চলে ওখানে বসে রয়েছে পাইচারি করছে কিন্তু জলে যাচ্ছে না। তো এটা আমার মনের মধ্যে হঠাৎ করে স্ট্রাইক করলো, মানে চেতনায় এলো। তা এই ভাবতে ভাবতে হঠাৎ করে আমি দেখলাম যে আমার যে সমস্যাটা তৈরি হচ্ছিল নিম্নচাপে, সেটা চলে গেছে, মানে ইয়ে হয়ে গেছে। তো আমি আবার হাঁটতে 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 ব্যাক করে যখন হয়ে গেছে সমস্যা মিটে গেছে, দাঁড়াবার দরকার নেই, আমি আবার হাঁটতে হাঁটতে গিয়ে আমার যেখানে আমার আসন ছিল সেখানে ওই ছেলেটি ঘুমোচ্ছে তার পাশে আমি দূরে বসে আমি আবার জব করা শুরু করলাম। তো এর মধ্যে যেটা ঘটলো আমার সাথে, যে হঠাৎ করে আমার বাচকটা একটা প্রচণ্ড ব্যথা শুরু হলো, এবং বাচকটা আমি বুঝতে পারলাম যে বাচকটা থেকে জল কাটতে শুরু করেছে এবং বাচকটা খুব ব্যথা হচ্ছে এবং বাচকটা লাল হয়ে গেছে। আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু আমি বুঝতে পারছি বাচকটা কিন্তু লাল হয়েছে। তো আমি বুঝতে পারলাম যে ওই যে ওদেরকে আমি ওইখান থেকে দাঁড়িয়ে দেখে ফেলেছি, তাতে আমি অলরেডি কিন্তু মানে আক্রান্ত হয়ে গেছি, মানে অলরেডি আমার উপকৃত হয়েছে। অলরেডি আমি আক্রান্ত হয়ে গেছি, মানে সেটা সেই সেই ইয়েটা আমার চোখের মধ্য দিয়ে মানে সেই ঘটনাটা ঘটছে আর কি। যাই হোক, তারপর সেই চোখটি লাল ছিল, তারপর তো সকালবেলা হয়ে যাবে, আমার চোখে ব্যথা করছিল, আমি একটু আগেই সেদিন চলে গেলাম, দিয়ে চোখে জল দিয়ে স্নান টান করে শুয়ে পড়লাম। তো তারপরের দিন দেখলাম আবার লাল, মানে বাঁ চোখ থেকে ডান চোখে ছড়িয়ে গেল, ছড়িয়ে গিয়ে ওটাও লাল হয়ে গেছে। তো তা আমি একটু গরম জলের মধ্যে হালকা হালকা গরম, মানে খুবই মানে হালকা গরম, তার মধ্যে একটু নুন অল্প ফেলে, হালকা নুন ফেলে ওটা দিয়ে ঠান্ডা গরম মিশিয়ে বারবার করে ঝাপটা দিলাম, তা দুদিনের মধ্যে জিনিসটা ঠিক হয়ে গেল। মানে আমি বুঝতে পেরেছিলাম যে আমি তখন অলরেডি প্রেত দ্বারা আক্রান্ত হয়ে গেছি, এবং যাদের আমি দর্শন করেছিলাম ওরা ওই বৈষ্ণব ঘাটেরই ওরা প্রেত ছিল আর কি। তো তো এই ঘটনা একটা মানে একদম অবশ্যই। যা নিজের সঙ্গে একদম ঘটিত ঘটনা। এবং তারপর তো যাই হোক, তারপর আবার এই একই রকমভাবে আমার ইয়ে চলতে থাকলো, চলতে যে ঘটনাটা ঘটলো, আমি এবারে গুরুদেবের দেওয়া যে মন্ত্র, এই মন্ত্র আমি শুরু করলাম, গুরু মন্ত্র দিয়ে তারপর পরের মন্ত্রগুলো আস্তে 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 তার সংখ্যা বাড়াতে থাকলাম, জপের সংখ্যা বাড়াতে থাকলাম, ইয়ের সংখ্যা বাড়াতে থাকলাম। এই করতে করতে যখন চলছে, এইবার কি হলো, এইবার আস্তে আস্তে কৌশিক অমাবস্যার সময় উপস্থিত, প্রায় সেপ্টেম্বর মাস, আপনার 2019 জুলাইয়ে আমরা গেছিলাম দীক্ষা নিতে, সেখান থেকে ফেরত এসেছিলাম সেপ্টেম্বর মাসে। তারাপীঠে হোটেলগুলোতে স্বাভাবিকভাবে ওরা প্রচুর উঁচু দরে হোটেলের রুমগুলোকে বিক্রি করে। তো আমাকে বললো, স্যার আপনি তো আছেন অনেকজন, কিন্তু আমরা তো বড় বড় বুকিংয়ে আমরা তো যে রেট আপনাকে দিই সেই রেট তো দিতে পারবো না, তো আপনি যদি এই কটা দিন একটু বাইরে থাকেন। বললাম ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই। আমি ওই ব্যাগপত্র নিয়ে আর ওদের কতটুকু হয়েছিল সেইটুকু আমি মিটিয়ে দিয়ে আমি ব্যাগপত্র নিয়ে শ্মশানেই চলে এলাম, কারণ সেই সময় আপনি কোনো জায়গায় রুম টুম পাবেন না, বিরাট ব্যাপার স্যাপার আর কি। এইবার দেখুন, শ্মশানের মধ্যে হচ্ছে কৌশিক অমাবস্যা উপস্থিত, আমি মুন্ডমালিনী তলায়, সেদিন মেন শ্মশান থেকে বেরিয়ে আমি মুন্ডমালিনী তলার দিকে ইয়ে করেছি, কারণ ওই দিকটা ভিড়টা একটু কম হয়, এদিকে শ্মশানে ভিড় মারাত্মক। তো মুন্ডমালিনী তলায় আমি এটি সমাধির উপর বসে একটা কোণায়, ওই একটা সমাধি মন্দির, তার উপরে বসে আমি ওই জপ করে যাচ্ছি কৌশিক অমাবস্যার দিন। আরেকটি অলৌকিক ঘটনা বলি, এবার শুনুন। আচ্ছা। মানে ছত্রে অলৌকিকতা কিরকম হ্যাঁ। ওখানে থাকলে হয়। কৌশিক অমাবস্যার দিন, ঠিক আছে, প্রচুর ভিড়। এবার আমার কাছে সেই সময় মানে খুব একটা অতিরিক্ত অর্থ নেই, মানে যা ছিল ওই হোটেলে বিল মিটিয়ে দিয়েছি, আছে কিছু সামান্য। কিন্তু মজাটা হচ্ছে আমার মানি ব্যাগটা হচ্ছে আমার ব্যাগের মধ্যে, মানে আমার মানি ব্যাগটা আমার ব্যাগের মধ্যে, আর ব্যাগটা ওই ভিড়ভাড়ের মধ্যে ওইখানে আমার সঙ্গে আমি রাখিনি, ব্যাগটাকে আমি একটা কোনো অন্য জায়গায় রেখেছি। আর কৌশিক অমাবস্যার দিন আপনার ওখানে এত ভিড়, ঠিক মানে করোনার আগে, ওই 19 সালে মানে করোনার আগে শেষ কৌশিক অমাবস্যা, এত ভিড় আপনি ওখানে নড়াচড়াই করতে পারবেন না, গিয়ে ব্যাগ নিয়ে ওখান থেকে টাকা নেওয়া তো অনেক দূরস্থ। তা আমি দীর্ঘক্ষণ জব টপ করে যাচ্ছি। এবার দর্শক বন্ধু, আপনারা জানেন আমার একটি অভ্যাস আছে, আমি একটু ওই ধূমপান করি আর কি। এবং আমার এটা আমার মায়ের কৃপা বা যাই বলুন, আমি কিন্তু মানে করতে যখন ঘুমিয়ে এসে মানে আমি ধূমপান করতেও কিন্তু আমার জব চলতে থাকে, মানে এরকমই, মানে হাতে ধূমপান চলছে, এদিকে জব চলছে কিন্তু। আচ্ছা।
তো আমাকে অনেকে দেখেও বলেছিল যে আপনি ধূমপান করতে করতে যেমন ওটা নিরন্তর চলতে থাকে, মানে সেটা ধূমপান করা, জল খাওয়া কি খাওয়া ওইসব না, ওটা চলছে মানে চলছেই আর কি ওটা। আচ্ছা। তো যাই হোক, তো এবার আপনি বিশ্বাস করুন দর্শক বন্ধু, এবার আমাকে তো একটু ধূমপান করতে হবে, এবার তার জন্য তো একটা সিগারেটের পাশে সিগারেটের দোকান রয়েছে ওই ভিড়ভাড়ের মধ্যে, কিন্তু তাকে তো টাকাটা দিতে হবে, টাকাটা দেবো কোথা থেকে? আবার বসে জব করে যাচ্ছি, দুপুর 3টে শুরু করেছি জব করা, চিন্তা করুন, কৌশিক অমাবস্যার দিন 2:30 থেকে শুরু করেছি, মানে সংকল্প হচ্ছে পরের দিন সকাল 5টা অবধি টানা জব করবো ওই একই জায়গায় বসে, আচ্ছা। উঠবো না। তো চলছে, করতে 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 মাকে বললাম, শুনুন দর্শক বন্ধু, মাকে বললাম, মা আমাকে 2 প্যাকেট সিগারেট কিনতে হবে, নাহলে এতক্ষণ বসে সারা রাত আমরা কিছু খাও না, সম্পূর্ণ উপবাস, কিছু খাবো না, শুধু জল আর আমাকে তো সিগারেট ছাড়া আমি তো চলতে পারবো না সারা রাত্রি এইভাবে। তো কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই মা, মনে মনে বলছি, আমাকে যদি 100 টাকা দেয় আমি তাহলে 2 প্যাকেট 50 টাকা 50 টাকা করে সিগারেট কিনতে পারবো, এই মনে মনে বলছি, আর জব চলছে। 8 ঘন্টা হয়েছে, হঠাৎ করে 2জন সন্ন্যাসী মানুষ, তারা এই কৌশিক অমাবস্যার সময় ঘুরতে ফিরতে এসছেন আর কি, হ্যান, তারা এলেন, এসে আমরা ওখানে বসা, আমি কিন্তু কোথাও নড়িনি আমার জায়গা ছেড়ে বা ইত্যাদি প্রতি ছেড়ে, এবং সামনে নিচে লোক বসে আছে, বসে আছে, হ্যান ত্যান, তারা এলেন আমার কাছে, এসে দুজনে মিলে, একজন 50 টাকা আর একজন আরেকটা 50 টাকা, ঠিক 100 টাকা দান আমাকে, বাহ। চিন্তা করুন দর্শক, ঠিক 100 টাকাই 8 ঘন্টার মধ্যে আপনার কাছে চলে এলো। আপনি কিন্তু কোনো জায়গা ছাড়েননি, কোথাও যাননি, কাউকে বলেননি, কোনো ফোনের গল্পই নেই, কোনো বিষয় নেই, আপনি শুধু 100 টাকা আপনার কাছে চলে এলো। আপনি 100 টাকা দিয়ে একজন কাউকে, আমি অনুরোধ করলাম যে ভাই আমার একটু, আমি নামতে পারছি না, কারণ নিচে সব লোক বসে আছে, এবার আপনি ধরুন এই সমাধি মন্দির উঁচুরে জায়গাটা বসে আছেন, আপনি নামবেন, সেই নামার জায়গাটুকু নেই, নিচে খাওয়া চলছে, এই চলছে, লোক বসে আছে, এই মানে সে এক ভিড় ভিড়াক্কার, সে ভয়ানক অবস্থা আর কি। তা আমি একজনকে বললাম, ভাই আমাকে একটু 2 প্যাকেট একটু সিগারেট এনে দেবে, বলে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। তো তিনি এনে দিলেন, তা আমি সিগারেটটা নিয়ে পরম আনন্দে মাকে অনেকবার ধন্যবাদ জানালাম। তো মা সেই সময় আমার চোখ দিয়ে রূপটা জলও পড়লো, যে মা আর তুই আছিস মা। সত্যি তাই। তো দিয়ে আমার আবার জব শুরু হয়ে গেল, দিয়ে সারা পরের দিন প্রায় 3টে 3:30, মানে আর এই বেলা দুপুরবেলা শুরু করেছি, রাত হয়ে গিয়ে পরের দিন সকাল 4:30 5টা অবধি টানা জব করেছি। হ্যাঁ, করে তারপরে উঠে মাঝখানে বোধহয় একবারই খালি মানে মূত্রত্যাগ মলত্যাগ করতে উঠতে হয়েছিল, ওই এছাড়া আমাকে আর উঠতে হয়। তো বসে আমি আবার শুরু করলাম, করে এবার সকালবেলা হতে অনেকটা ফাঁকা টাকা হয়ে গেল, দিয়ে স্নান করলাম, স্নান করে, তো এই কৌশিক অমাবস্যার 19 সালের ঘটনা, তারপর ফাঁকা হয়ে গেল। তো ফাঁকা হয়ে যাওয়ার পর আমি আবার মূল শ্মশানে চলে এলাম, ওই আপনার মুন্ডমালিনী তলা থেকে মূল শ্মশানের দিকে চলে এলাম। মূল শ্মশানে চলে ফেলে আসার পর এইবার আস্তে আস্তে আমার সময়টা আরও কঠিন হচ্ছে। আমি যে বেতনটুকু পেতাম আমার কলেজ থেকে, তাতে দীর্ঘ ছুটি জমা হচ্ছে, তো ছুটি জমা হতে হতে সেই ছুটি শেষ হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই যা সরকারি নিয়মে আছে, তারা আমার বেতনটি বন্ধ করে দিল। এবার আমার কাছে বেতনও নেই, তো স্বাভাবিকভাবে আমার কাছে হোটেলে ফেরার কোনো রাস্তাও নেই, বন্ধ রাস্তা। এবার আমার কাছে রাস্তা একটাই বেঁচে আছে, কি রাস্তা বেঁচে আছে? আমার শ্মশানের রাস্তা। খোলা আকাশের নিচে আমার শ্মশানের রাস্তা বেঁচে আছে, শ্মশানের রাস্তা আমার কাছে একমাত্র পথ, এবং সেটাই গুরুর আদেশ, সেটাই মার আদেশ বুঝলাম। ফেব্রুয়ারি মাস 2020 সাল, করোনার ঠিক আগে আগে, ডিসেম্বর মাস থেকে সময় খবর পাচ্ছি যে একটি নাকি মারাত্মক ভাইরাস, সেটি আস্তে আস্তে ছড়াচ্ছে, সারা বিশ্বেই ছড়াচ্ছে, এবং সেটা এগোচ্ছে। তো আমি তো তখন সেই সময় মানে মোটামুটি সমাজ থেকে প্রায় বিচ্ছিন্ন, ওই যেটুকু একটু খবর তারাপীঠে থাকতে থাকতে পাই, ওইটুকুই আর কি। তো আমি আবার মেন শ্মশানে চলে এলাম। এইবার শ্মশানে একজন মা থাকেন, দর্শক বন্ধু, আপনারা যদি কখনো যান হয়তো তার সঙ্গে দেখাও হয়েছে, পরিচয় হতে পারে আপনাদের। ওনার নাম হচ্ছে, ভালো নাম হচ্ছে গৌরী মণ্ডল, আর ওখানে পরিচিত নাম হচ্ছে করিমা বলে ডাকে সবাই। তো ওনার জীবনে 19 বছর যখন ওনার বয়স, তখন উনি শ্মশানে এসেছেন, 18 থেকে 19 বছর বয়স, একজন একা মেয়ে, সেই সময় অবিবাহিতা, কোনো সহায় সম্বলহীন, সেই সময় মা ওনাকে শ্মশানে নিয়ে আসেন। আজকে ওনার বয়স প্রায় 52-54 বছর, এত দীর্ঘ বছর উনি কিন্তু ওই শ্মশানেই আছেন।
সময়ে সময়ে কখনো কামাখ্যায় মায়ের পুজো হলে সেই সময় হয়তো ওনার কামাখ্যা যাত্রা হয় বা কখনো কাশী যাত্রা হয়, কিন্তু ঘুরে আবার উনি আবার সেই তারাপীঠেই চলে আসেন। তো সেই মায়ের কাছেই আমার শ্মশানের স্থান হলো, মানে ওই মায়ের কাছেই আমি থাকতাম, মা মা বলে ডাকতাম। ওই মাই আমায় খাওয়াতেন, ওই মাই আমায় পড়াতেন, ওই মার দাওয়াতেই আমি শুয়ে থাকতাম। একটা হোলডোল দিয়েছিলেন, সেইখানেই রাতে আমার ছিল নিদ্রাবাস, আর মা থাকতেন ঘরের মধ্যে। এবং সেই মা দীর্ঘ জীবনে বহু কষ্ট করে ওইখানে ইয়ে করেছেন, প্রচুর অত্যাচার নারী হিসাবে তাকে সহ্য করতে হয়েছে, একা নারী, কিন্তু মার জায়গাতেই আছেন। এবং সাধারণ মহিলা হিসাবে মার যে অশেষ কৃপা ওনার উপর আছে, এটা কিন্তু বোঝা যায়, এবং সেই কারণেই হয়তো আমার ওখানে থাকার সৌভাগ্য হয়েছিল। সৌভাগ্য হয়েছে। এই বিষয়ে আবার আরেকটি অলৌকিকতার ইয়েতে আসছি, দর্শক বন্ধু দারুণ লাগবে, এইবার অনেক সুন্দর হচ্ছে। এবার আপনারা প্রায় ছত্রে ছত্রে অলৌকিকতার আভাস এবং দৃষ্টান্ত দেখতেও পাবেন, মানে শুনতেও পাবেন। তো একদিন মার কাছে ঠিক আসার আগে, ধরুন ওই 2020 সালের 21 না 22শে ফেব্রুয়ারি থেকে আমি মার কাছে টানা থাকা শুরু করি। তার আগে 2-1 দিন আগে মার সঙ্গে আমার যাতায়াত ছিল, মার কাছে যেতাম, মা ওই গরুর দুধ খাওয়াতো, মা চা করে খাওয়াতো, এই সব করতো, মার দাওয়ায় বসে গল্প করতাম, মজা করতাম। আর মা তো সাধারণ বাঙাল ভাষায় কথা বলে, তো আমি ওই মার সঙ্গে হ্যাঁ মা ক, হ্যাঁ মা যা, কী কইলি মা, হ্যান ত্যান, ওই ভাষাতেই কথা বলতাম এবং খুব আনন্দও পেতাম। তো যাই হোক, তো একদিন আমি খুব রাতের দিকে একা, তখন কেউ নেই আশেপাশে, তো মার চরণে বসে ওই বামদেব বাবার সমাধির পাশে আমি খুব হাপুস নয়নে কাঁদছিলাম। খুব দুঃখ হয়েছিল মার কথাটা মনে রেখে, মার চরণও মনে রেখে। তো মা তারার কথা ভাবতে ভাবতে হাপুস নয়নে কাঁদছিলামও, প্লাস পরিবার থেকেও দীর্ঘ সময় বিচ্ছিন্ন। তো স্বাভাবিক সব কিছু করে বা আমার যাত্রাপথ একটা চরম অচেনা অজানা রাস্তায়, আপনার যাত্রাপথ, সেই যাত্রা আপনি শুরু করে দিয়েছেন, সেই যাত্রার আপনি তখন একটা প্রায় মাঝখানেও নয়, মানে কিছুটা স্তরে গিয়েছেন। কোথায় গিয়ে দাঁড়াবেন, কোথায় আপনি যাবেন, কোনোটাই সবই আপনার কাছে অজানা। আপনার কাছে অস্ত্র বলতে শুধু মন্ত্র, শুধু জপ এবং সাধনা, সেটাই আপনার একমাত্র রাস্তার আলো, সেই রাস্তা ধরেই আপনাকে এগোতে হবে। তো হাপুস নয়নে বসে কাঁদছি মার কাছে। তো কাদা ফাদা হয়ে যাওয়ার পর চোখের জল টল মুছে আমি আবার আস্তে আস্তে সেই চায়ের দোকানে চা খেতে, রাতের দিকে যেখানে চা খেতে যাই, চা খেতে চলে গেছি। চলে যাওয়ার পর সেই দিনটা কেটে গেছে। বিকেলের দিকে হঠাৎ করে এই গৌরীমার সাথে আমার দেখা এই শ্মশানে। আমি বসে রয়েছি, মা এসে, কিরে কি করস? কেন মা বসে আছি। মা কইল জানিস? আমি বললাম, কি কইল মা? একদম এই ভাষা, মা কইল জানিস, মানে গৌরীমা আমাকে বলছে। মা কইল মানে মা তারা কইছে মাকে, মা তারা ও মাকে বলেছে, সেটা মা আমাকে বলছে। মা কইল জানিস? আমি কি কইল তোরে? পোলাটা ওইখানে বৈশা বৈশা হাউ হাউ করে কাঁদে, তুই তো ওটা একটু দেখতে পারিস। আপনি বিশ্বাস করুন দর্শক, কথাটা যখন মা বলেছেন, আমি হাঁ করে মার মুখের দিকে তাকিয়ে আছি, কারণ যখন এই ঘটনাটা তখন কেউ নেই আশেপাশে। মা তো ঘুমোচ্ছে, 3টে 3:30 বাজে, সে তো তার ঘরের মধ্যে গিয়ে ঘুমোচ্ছে, সে জানলো কোথা থেকে? সে পরের দিন বিকেলবেলা এসে বলছে, মা কইলো তুই এখানে বৈশা কাঁদতেছিস, তুই তো পোলাটারে একটু দেখতে পারিস। আপনি ভাবুন দর্শক বন্ধু, আমি তো অবাক, তোরে কে কইলো? আরে মাই তো কইলো। ঘটনাটা ভাবুন, ঘটনা যেটা বলছে উনি, সেই ঘটনা ওনার জানারই কথা না, উনি সেই ঘটনা বলছেন, ওই ঘটনা ঘটেছে, সত্য। তো যাই হোক, মার কথা শুনে তারপর আমি ওই মার ওখানে থাকতে শুরু করলাম। এবং 2020 সালের 22শে ফেব্রুয়ারি, এই দিনটি ছিল শিবরাত্রির পরের দিন। আপনারা জানেন যে মহাশিবরাত্রির যে দিন হয়, 21শে ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রি, এবং শিবরাত্রির পরের দিন হয় গুরু বামদেবের জন্মদিন। তো সেটা ছিল গুরু বামদেবের জন্মদিন, 22শে ফেব্রুয়ারি 2020 সাল। সেই দিন থেকে আমার শ্মশানে স্থায়ীভাবে মার কাছে থাকা শুরু হলো। এইবার সমস্ত কিছুই আমার শ্মশানে, মানে খাওয়া অন্নগ্রহণ আমার শ্মশানে, সাধনা আমার শ্মশানে, শোয়া আমার শ্মশানে, থাকা আমার শ্মশানে, এবং মলমূত্র ত্যাগ সেটাও শ্মশানে। মানে ওই কৌশিকী অমাবস্যা উপলক্ষে এই যে হোটেল থেকে আপনার ছেড়ে বেরিয়ে যাওয়া, সেইটা ছিল একটা আলাদা সন্ধিক্ষণ। একদম সন্ধিক্ষণ, ওটাই ছিল প্রধান সন্ধিক্ষণ। ঠিক। এবং তখন আমি পুরো ভাবে বার্তাটা পেতে পারিনি যে এইবার যে বার্তাটা এটাই আসছিল যে এবার তোমাকে পুরোটাই শ্মশানে থাকতে হবে, এবার তোমার সেই সময় চলে এসছে। মানে ভাবুন, এরকম ধাপে 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 মানে সাধনার উত্তরণটা হচ্ছে, এবং সাধনার উত্তরণটা যত হচ্ছে, কষ্টের মার্গও কিন্তু ততটাই বাড়ছে আস্তে আস্তে।
ঠিক। কষ্টের মার্কটাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে, মানে টাফনেসটাও কিন্তু আপনাকে বাড়ছে। মানে ঠিক যেরকম দর্শক বন্ধু মিলিটারি বা আর্মি ট্রেনিংয়ে যেরকম টাফনেসটাকে মানে এক্সামিন করা হয়, হুম, হুম। ঠিক এখানেও কিন্তু আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে আমার ক্ষেত্রে কিন্তু ওই বরঞ্চ গুরু দীক্ষা নিয়ে আসার পর থেকেও কিন্তু আমার টাফনেসটা বাড়তে শুরু করেছে আস্তে আস্তে। কিন্তু মাঝখানে আপনার মানে এর সাথে সাথে সান্ত্বনা শুধু একটাই, যে মায়ের দৃষ্টি আপনার উপর হ্যাঁ, পড়ছে। এটা আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এত কিছুর মধ্যে আমার সঙ্গে যা ইচ্ছা হয়ে যাক, আমার সান্ত্বনা এবং আমার সব থেকে বড় জয় এটা যে মা কিন্তু আমার সাথে আছেন। তো মার কাছে থাকা শুরু হলো। মার কাছে আপনি সেই সব কিছু পাবেন, সব কিছু আপনার খাওয়া ফাওয়া সব কিছু রেডিমেড। আপনার কাছে কিছু না থাকলেও অসুবিধা নেই, মার কাছে সব আছে। মানে যে মায়ের কাছে থাকছি, চাল ডাল তেল নুন মানে সেটাই কেটাই ভরা রয়েছে, গ্যাস রয়েছে, ছোট একটা রান্না করার বাসনপত্র, আর চতুর্দিকে খালি ঠাকুরের মূর্তি আর ঠাকুরের ছবি। ঘরের মধ্যেটাও অতটুকু ঘর, তার মধ্যে খাট, তার মধ্যে ঠাকুরের মূর্তি ঠাকুরের ছবি ভর্তি, আর এখানে বাইরেও ঠাকুরের মূর্তি ঠাকুরের ছবি ভর্তি। মা রাত্রের দিকে বহুক্ষণ রাত অবধি জাগ্রত থাকতেন। আমি অতটা পেরেও উঠতাম না, কিন্তু বাধ্য হয়ে মার সঙ্গে বসে গল্প করতে হতো, তাই থাকতে হতো। তো ওই প্রত্যেক দিন রাত্রি 1:30-2টোর সময় মার সঙ্গে গল্প করা, এবং গল্পের পর মা শুতে যেতেন, আর এটা 3টের সময় আমিও শুয়ে পড়তাম। আমি আবার সকাল 5:30টায় উঠে পড়তাম, মা উঠতে উঠতে সময় লাগতো, মা উঠতেন 8:30-9টার সময়। এইবার হঠাৎ করে এই তারাপীঠ মহাশ্মশানে থাকতে থাকতে রাতের দিকে এবার আমার আস্তে আস্তে নেত্র এবং চেতনা উন্মোচন হতে শুরু করলো। মানে কি, আমি কিছু কিছু জিনিস পর্যবেক্ষণ করতে লাগলাম। আমার মনে হলো যে একটি নির্দিষ্ট সময় রাত্রিবেলা 12টা 5, 12টা 10 এইরকম সময় আপনি একবার শুনবেন শ্মশান এবং শ্মশানের পাশে রাস্তা থেকে শুরু করে আশেপাশে সমস্ত জায়গা জুড়ে একবার শিয়াল এবং শৃগাল, যেটাকে বলা হয় শিয়াল প্রচুর এখনো আছে তারাপীঠে, এবং ভৈরব বা কুকুর, হুম। সবাই এক সুরে একসাথে কাঁদবে। এক সুরে একসাথে সবাই চিৎকার করে কাঁদছে। এই ঘটনাটা রাত্রেবেলা দুবার ঘটে। একটিবার ঘটনার সময় হচ্ছে 12টা 5 থেকে 12টা 10 এরকম একটা সময়। আরেকবার পুনরাবৃত্তি হয় ঠিক রাত্রিবেলা 1টা 40 থেকে 1টা 45 এই সময়। তো আমার মনে প্রশ্ন জাগলো যে এই আওয়াজটা কিসের, এই আওয়াজটা হচ্ছে, এবং নির্দিষ্ট আমি লক্ষ্য করলাম বেশ কয়েকদিন ধরে যে একই সময় প্রায় অলমোস্ট একই রকম সময় এটা হয়, কেন হয়। তা আমার তো জানার কোনো অন্য কোনো ইয়ে নেই। আমি মাকেই ধ্যানে পুনরায় বসে গুরু এবং মাকে প্রশ্ন করলাম যে আওয়াজটা কিসের জন্য। তো সেই চেতনাটা মা দিলেন যে মা প্রতি রাতেই একবার শ্মশানে আসেন। যদি না শ্মশান খুব ভিড়, এই অমাবস্যা বা এইসব কৌশিক অমাবস্যার সময় প্রচুর ভিড় থাকেন, প্রচুর মানুষ যদি থাকে, তাহলে মা আসবেন না। মা আসতে পছন্দ করেন অত্যন্ত শান্ত এবং অত্যন্ত স্থির, ধীর স্থির এবং অত্যন্ত শান্ত এবং চুপচাপ জায়গায়। তো মা প্রতি রাতেই আসেন, এবং শ্মশান ফাঁকা থাকলে তো অবশ্যই আসেন। এবং তাহলে এই দুবার আওয়াজ কেন? এই সময় সাধনার গভীরে যেতে যেতে মা তারার সান্নিধ্যে আরও বিরাট একটা চেতনা পেলাম যে মাকে ঘিরে, তারাকে ঘিরে 7টা নিরাপত্তার বলয় আছে। 7টা নিরাপত্তার বলয় আছে, যার একদম মাঝখানে বসে রয়েছেন মা। তো এই নিরাপত্তার বলয় কারা থাকে? প্রথম মাকে ঘিরে থাকেন হচ্ছে 63খানা যোগিনী। মা নিজেও কিন্তু একজন যোগিনী, এবং মাকে ছাড়া আরও 63 যোগিনী মাকে ঘিরে থাকেন সর্বদা মার পাশে। প্রথম বৃত্তে এরা থাকেন। তারপরের বৃত্তে যারা থাকেন তারা হচ্ছেন সব ডাকিনী, এই ডাকিনী মহিলা সব, এবং এরা বস্ত্রহীন মহিলা, এবং এরা ডাকিনী। তারপরের বৃত্তে থাকে হচ্ছে ব্রহ্মদৈত্য বেতাল। তারপরের আরেকটা বৃত্তে আছে, সেখানে থাকে হচ্ছে ভূত প্রেত পিশাচ পিশাচিনী এরকম। একদম যে শেষ বৃত্তটা, বাইরের বৃত্তটা, সেখানে থাকে হচ্ছেন 8জন ভৈরব, যারা মহাকালের রূপ। এই মহাকালের 8টা ভৈরব ওই বাইরের বৃত্তটা পাহারা দেয়। তো ওই 12টা 10 এবং 15, আপনি কি অদ্ভুত বিষয় লক্ষ্য করে দেখুন দর্শকগণ, ওই 12টা 10 থেকে 15 যে আওয়াজটা হয়, সকল ওই ভৈরব থেকে শুরু করে শিয়ালের ক্রন্দন, ওরা ওটা আইডেন্টিফাই করতে পারে। ওই শক্তিগুলো যখন প্রথমে ঢোকে হচ্ছে এই মায়ের
ঘিরে যে বলয়টা থাকে, আমরা আমাদের প্রধানমন্ত্রী বা এদের এইসব মন্ত্রীদের ক্ষেত্রে যে সিকিউরিটি সিস্টেমটা দেখি, নিরাপত্তা বলা ঠিক মায়ের এটা হচ্ছে নিরাপত্তা বলয়। ওই নিরাপত্তা রক্ষীরা যখন প্রথম ঢোকে 12টা 10 থেকে 12টা 15-এর মধ্যে শ্মশানটাকে ঘিরে ফেলে মা আসার আগে, তখন ওরা প্রথমবার ওই শিয়াল এবং কুকুররা ক্রন্দন করে। আর 1:40 থেকে 45 যখন দ্বিতীয়বার ক্রন্দন হয়, ওই সময় মায়ের নিজস্ব স্বয়ং প্রবেশ ঘটে এবং মা পুরো শ্মশানটা এবং পুরো চত্বরটা এসে নিজের পায়ে সারা শ্মশানটা হেঁটে হেঁটে ঘুরতে থাকেন। এবং দর্শক বন্ধু, আপনাকে কিভাবে বোঝাবো, আপনি খুব অবাকভাবে লক্ষ্য করবেন, ধরুন 1:30 পর্যন্ত শ্মশানের মধ্যে নানান মদ্যপ মাতাল ইত্যাদি প্রভৃতির অনেক চিৎকার চেঁচামেচি শুনতে পাবেন। কে জয় তারা করে চিৎকার করছে, কে জয় মাতা। যেই 1:40 বাজলো, আপনি অবাকভাবে লক্ষ্য করবেন যে মানুষগুলো চিৎকার করছিল অদ্ভুতভাবে তারা সব ঘুমিয়ে পড়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে এই তো কিছুক্ষণ আগে লোকটা চিৎকার করছিল, অদ্ভুতভাবে লোক সবাই ঘুমিয়ে পড়েছে। এবং শ্মশান সেই সময় এতটাই নিস্তব্ধ যে আপনি যদি আপনার হাত থেকে একটা পিনও নিচে ফেলেন, সেই পিনেরও আওয়াজ আপনি শুনতে পাবেন। অর্থাৎ মা ঢোকার আগে মা সম্পূর্ণ যাকে মা চাইছে সে ছাড়া পুরো জায়গাটাকে মা নির্জিত করে দেন। তো এই হচ্ছিল মা আসার সময়। এবং মা ওই সময় ঘুরে বেরিয়ে ঠিক 2:45-র দিকে মা হাঁটতে হাঁটতে চলে যান ওই বৈষ্ণবদের ঘাট। আপনার মনে আছে যে বৈষ্ণবদের ঘাটের ঘটনা বলছি? হ্যাঁ, যে ওই 3টের দিকে, আমি তো জানতাম না 3টের দিকে ওই দিকে যাত্রা করাটা ঠিক না, কারণ মা ওটা প্রস্থানের পথ। মা ওই বৈষ্ণব ঘাট দিয়ে নেমে গিয়ে হাঁটতে হাঁটতে জলের ওপর দিয়ে বেরিয়ে চলে যান হচ্ছে ওই মুন্ডমালিনী তলা। যে মুন্ডমালিনী তলার ঘটনা যেখানে আমি কৌশিক অমাবস্যায় বসে সাধনা করছিলাম। ওই মুন্ডমালিনী তলায় গিয়ে মা নিজের মুন্ডমালা পরিত্যাগ করে স্নান করেন। এবং পরে আমি ঘটনা উল্লেখ করব যে ওই সময় ওই 3টে 3:15 সময় মুন্ডমালিনী তলায় যদি আপনার উপস্থিতি থাকে, আপনি মায়ের মা যদি চেতনা দেয়, আপনি কিন্তু মায়ের মানে উপস্থিতি টের পাবেন। তো মা ওখানে স্নান করে মা ওইখান থেকে পুনরায় বেরিয়ে হাঁটতে হাঁটতে মা চলে যান হচ্ছে সোজা ওই ঠিক 3:30 4:45-র দিকে মা নিজের মন্দিরে। মা কিন্তু তারাপীঠ মন্দিরে, আপনারা দর্শক বন্ধু, যতটুকু আমার চেতনায় আমি বুঝেছি, মা কিন্তু তারাপীঠ মন্দির সবসময় থাকেন না। মা কয়েকটি নির্দিষ্ট সময় তারাপীঠ মন্দিরে আসেন। এবং তার মধ্যে একটি সময় হচ্ছে ওই বললাম যেটা 4টে থেকে 4:15 ওই সময়টি, সকালবেলা 4:30 ওরকম সময়। তারপরে মা বেরিয়ে চলে যান। আর আরেকবার তারাপীঠ মন্দিরে মা ঢোকেন হচ্ছে ঠিক দুপুর 12টা থেকে 12:30, যখন ওই মায়ের ভোগটা নিবেদন করা হয়। ওটা মা গ্রহণ করেন না, ওটা মা দেখতে ঢোকেন, কারণ মায়ের সঙ্গে যে সঙ্গী সাথী সহচরীরা রয়েছেন ওটা তাদের ভোগ। তো তাদের ভোগটা তারা গ্রহণ করলো কিনা ওইটা দেখার জন্য মা ওই 12টা 12:30 সময় আরেকবার এটায় ঢোকেন। আচ্ছা। তো 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 এই বিষয় চলছে। তো মার কাছে, আমার গৌরী মার কাছে থাকাও শুরু। তারপরে ঘটনা শুনুন। একদিন সকালবেলা আমি তো 5টার সময় উঠেছি, উঠে স্নান করে নিজের সব কিছু প্রাতক্রিয়া সেরে ভালো করে দ্বারকা নদীতে পাশে স্নান টান করে পাঞ্জাবি পাঞ্জাবি পরে সব জায়গায় পুজো টুজো করে আমি বসে জপ করছি। মা 8:30টার সময় ঘুম থেকে উঠলো। উঠে আমার গৌরী মা, যে মায়ের কাছে থাকতাম, মা বেরোলো। মা বেরিয়েই মার প্রথম কাজ হচ্ছে, মা বিড়ি খেতেন, তো মা এখনও বিড়ি খান, তো ওই 2টো বিড়ি ধরালো, দিয়ে বললো, বাবা চা খাবি? আমি বললাম, হ্যাঁ চা তো মা একটু খাবো, সকালে খিদেও পেয়েছে। তো বলে ঠিক আছে, আমি চা বসাই। আর ওখানে একদম খাঁটি গরুর দুধের চা আপনি পাবেন মার কাছে। মা ফ্লাস্ক নিয়ে চা বসিয়ে দিল। চা বসাতে বসাতে মা 2টো বিড়িতে টান দিয়ে নিল। টান দিয়ে আর মা বলা শুরু করলো, বাবা তোর একটা কথা কই। আমি বললাম, হ্যাঁ মা কি বলতে চাস বল। বললো, মা কইলো। আমি বললাম, আবার কি কইলো মা তোরে? মা কইলো, জানিস ছেলেটাকে কত টাকা দেওয়ার চেষ্টা আমি করেছি, ছেলেটাকে কত টাকা দেওয়ার চেষ্টা আমি করেছি। মানে মা তারা মাকে বলছেন যে ছেলেটাকে, মানে আমাকে বহু টাকা দেওয়ার চেষ্টা মা করেছেন, মানে মা তারা করেছেন, কিন্তু আমি নাকি, মানে ছেলেটা কোনো পয়সাই নেয়নি, ছেলেটা কোনো অর্থই নাকি সেটা গ্রহণ করেনি। তো এই বিষয়ে বলি দর্শক বন্ধু, এরকম ঘটনা আমি তো মার কথাটা শুনে মানে হতবাক হয়ে মার মুখের দিকে তাকিয়ে আছি, কারণ মার এই ঘটনাটা জানাই কথা নয় যে ঘটনাটা মা বলছেন, কিন্তু মা সত্যি বলছেন।
কেন এরকম ঘটনা একটি আমার সাথে ঘটেছিল যে আমি তার বেশ কিছু সময় আগে, মানে বেশ কিছু মাসখানেক আগে, তো আমি ওই গুরু বামদেবের সমাধির পেছনে একদিন সন্ধ্যাবেলা যখন বাবা সন্ধ্যা আরতি চলছে, তো সেই সময় প্রায় হাত দশেক দূরে আমি একটি আসন নিয়ে বসে গুরু বামদেবের সমাধির ওখানে আমি নিজে জপ করছি, নিজের প্রার্থনায় বা নিজের ধ্যানে মশগুল হয়ে আছি। তো সামনে গুরু বামদেবের সমাধির ওখানে বাবার সন্ধ্যা আরতি চলছে, সুন্দর ঢাক বাজছে, একটা সুন্দর মাদকীয় পরিবেশ তৈরি হয়েছে। ঠিক। তো আমি ধ্যানস্থ, আমার চোখ পুরো বন্ধ। তো সেই সময় কখন 1 ঘন্টা, আমি প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা ধ্যানস্থ, আমি জানিও না। তো আমি তারপর আবার থেমে গেছে, কোন সময় তারা তাদের সেই গুরু বামদেবের সমাধির দরজা পেছনে তালা মেরে তারা আস্তে আস্তে চলে গেছে, আমি সেটা বুঝতেও পারিনি। আমি যখন চোখ খুলেছি, তো চোখ খুলে আমি খুব অবাক হয়ে দেখছি যে আমার সামনে মাটিতে কোথায় 100 টাকার নোট, কোথায় 20 টাকার নোট, কোথায় 50 টাকার নোট, কোথায় আবার 100 টাকার নোট, এইরকম সর্বসাকুল্যে মিলিয়ে আমি দেখলাম 450 টাকার কাছাকাছি পড়ে আছে। তা আমি খুব অবাক হলাম, কারণ আমি কিছুই ব্যাপারটা সম্বন্ধে জানতাম না। আমি নিজের ওই ধ্যানস্থ ছিলাম, জব করছিলাম, তো আমি কোনো কিছুই জানি না। তো সামনে এক ভদ্রলোক, ওই গুরু বামদেবের মূর্তিটা যেখানে আছে, তো সেখানে রামকৃষ্ণবাবু বলে একজন রয়েছেন। তো সেই ভদ্রলোক উনি ওনার সেবা টেবা করেন বাবার। তো ওনাকে আমি ডাকলাম যে রামকৃষ্ণ বাবা, রামকৃষ্ণ বাবা, বলে হ্যাঁ আসো। আমি বললাম রামকৃষ্ণ বাবা, এই একটু বলতে পারেন আপনি যে এই অর্থগুলো এখানে কোথা থেকে এলো? তো আমি তো বুঝতে পারছি না। তখন বললো আপনি জানেন না বা আপনি দেখেননি। আমি বললাম আমি সত্যিই কিছু দেখিনি, আমি জানিও না। বললো এই যারা গুরু বামদেবের সমাধিতে আরতি করতে এসেছিল, তো তারা দেখলাম আপনার ওখানে গেল, তো আপনি তো তখন দেখলাম ধ্যান করছেন বা জব করছেন, তো তারা আপনাকে দেখে ওখানে পছন্দ হয়ে রেখে গেছে। তো আমি রামকৃষ্ণ ঠাকুরকে রামকৃষ্ণ দাদাকে বললাম যে আমি তো জানেন কোনো অর্থ নিই না, এই আধ্যাত্মিকতার বিষয়ে আমি কার কোনো মানুষের থেকে কোনো অর্থ নিই না। তো আপনি এক কাজ করুন, তো আপনি এই অর্থগুলো বরঞ্চ আপনি নিয়ে যান। বলে আমি নিয়ে যাবো? আমি বললাম, হ্যাঁ তা কে নিয়ে যাবে, আমি তো নেবো না, তার দিকে পড়ে থাকবে, তো আপনি নিয়ে যান। তো বললো তাহলে আপনার শর্ত আছে, তাহলে আমি আপনাকে তাহলে একটা লেবু চা খেতে হবে। তো আমি বললাম হ্যাঁ তাই তো, লেবু চা সে একটা খেতেই পারি, সে আমার অসুবিধা নেই, আপনি নিয়ে আসুন, আমি খাবো, কিন্তু এগুলো আপনি নিয়ে যান। তো এই ঘটনাটা ঘটেছিল তার আগে। এরকম অনেক ঘটনা, কুচকাচ এরকম অর্থের ঘটনা ঘটেছে, এবং প্রতিটা ক্ষেত্রেই আমি অর্থকে প্রত্যাখ্যান করেছি। তো মা সেই ঘটনাটা বলছে, এবং গৌরীমা যেটা বলছে যে যে কতবার চেষ্টা করছে ছেলেটাকে অর্থ দিতে, এবং সে সেই অর্থ প্রত্যাখ্যান করেছে, এটা মার জানারই কথা, কারণ মা ওখানে কোনোভাবেই উপস্থিত ছিলেন না কোনো সময়। এবং সবচেয়ে বড় কথা, এই বিষয়টা কি অদ্ভুতভাবে আপনার ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে, এবং এখানে মার একটা হালকা অভিমানও প্রকাশ পাচ্ছে আপনার প্রতি, যে ছেলেটাকে দেওয়ার চেষ্টা করছি, সে নিচ্ছে না। যে সত্যি আমার কাছে তো অদ্ভুত তার লীলা। আমার কাছে তো অদ্ভুত এই লীলা, এবং আমার কাছে মা বলতে আমি তো শুধু মাকেই বুঝি, এবং আজও বিশ্বাস করুন দর্শকগণ, এই চন্দ্রবাবু রয়েছেন, মার কথা মনে করলে কিন্তু আমার চোখ দিয়ে মানে আজও জল এখন মানে অবিরত জল, অটোমেটিক জল চলে আসে। তারা বলতে আমার কাছে মানে আমি কি বলবো, যে আমার যা কিছু, সমস্ত কিছু, আমার সাধনা, আমাকে পথ চলা শেখানো, আমার সমস্ত সমস্যা থেকে আমাকে মুক্ত করা, আমাকে জীবনের বড় রূপ দেখানো, এত বড় গুরুর সান্নিধ্যে দীক্ষা দেওয়া, সমস্ত কিছু, সমস্ত জীবন ফেরত দেওয়া, সমস্ত কিছু তারা। তো আমার কাছে তো মাই সব। আমি এইসব টাকা পয়সা দিয়ে কী করবো? মাকে পেয়ে গেলে এইসবের কিছু প্রয়োজন হয় না, শুধু কিচ্ছু প্রয়োজন আপনাদের হবে না যেদিন মাকে পেয়ে যাবে। তো যাই হোক, তো সেইখানে তো মা বলছে এই কথা। তো আমি মাকে বলছি তুই কি করে জানলি? বললো আমি কোথা দিয়ে জানু, আমায় তো মাই কইলো, মা তারাই তো কইলো। তা আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তারপর মা চা দিল, চা খেলাম, এই ঘটনা। তো আমার ওইখানে বসে বসেই গুরুর মন্ত্র সারা রাত, সারা সাধনা চলতে থাকে। সকালের দিকে আমি ওই সময় সুযোগ পেলে ওই শ্মশানে ভৈরব রয়েছে, শিব রয়েছে, তো তাদের মাথায় সুন্দরভাবে জল দিয়ে বেলপাতা দিয়ে পুজো টুজো করি যা পাই। আর ওই দুধ মা রাখে, সেই দুধ দিয়েও তাদের পুজো করি, স্নান করাই। এই চলতে চলতে তো তারপর লকডাউন শুরু হয়ে গেল 2020 সালের 23শে মার্চ, 24শে মার্চ থেকে। তারপর শ্মশান পুরো ফাঁকা। শ্মশান সেই সময় পুরো ফাঁকা, শুধু যারা আমরা থাকি, মা আর কিছু ওই গুটি কয়েক সন্ন্যাসী যারা থাকেন তারা। আর পুরো মন্দিরও বন্ধ, পুরো তারাপীঠ এবং সারা পশ্চিমবঙ্গ, সারা বিশ্বই আপনারা জানেন যে পুরোটাই ফাঁকা হয়ে গেছিল।
তো সেই সময় তো আমার সাধনা চলছে। তো এই সময় মাই সুযোগ করে দিল, আমি বলতে পারবো হয়তো অন্যের আমার কাছে আশীর্বাদ আর কি, আমায় সেই জায়গাটা করে দিলেন যে আরো ফাঁকা, আরো নিরিবিলি, যে নিস্তব্ধতা, নিস্তব্ধতা, নির্জনতার প্রয়োজন। সেই জায়গাটা করে দিল এবং সেইখানে বসে আমি যাতে সাধনা আরো ভালোভাবে করতে পারি এবং সেটা আমি চালিয়ে যেতে লাগলাম। এবং মা এই নিজে বাজার করে আনতো এবং আমাদের খাদ্য, কোনো দ্রব্যের কোনো কিছুর অভাব ছিল না। এবং তারাপীঠেও সেই সময় প্রচুর লোকজন, প্রচুর ভান্ডারা বাইরে থেকে দিয়ে যেত, অর্থ দিয়ে পাঠাতো, যার ফলে অন্যান্য যারা সাধু সন্ন্যাসীরা আছে তাদেরও কোনোদিন কোনো খাদ্যের অভাব হয়নি আর কি। দারুণভাবেই চলেছে সব সুন্দর। তো এই রকম চলতে চলতে আর একদিনের একটা ঘটনা, এই ঘটনা দর্শক বন্ধু আপনাদের বললে আপনারা, মা যে কি বিষয় আপনারা কল্পনাতেও আনতে পারবেন না। এই একটা সময় উপস্থিত হয়েছিল যে সময়টায় আমি, বিশ্বাস করুন দর্শক বন্ধু, আমি আমার সমস্ত মন্ত্র, সমস্ত সব ভুলে গেছিলাম। শুধু আমার মুখ দিয়ে একটাই কথা বেরিয়েছিল যে মা। এবং মা সেদিন আমাকে বুঝিয়ে দিয়েছিল যে যে মার থেকে কোনো বড় মন্ত্রও হয় না, মার থেকে কোনো বড় তন্ত্রও হয় না, মার থেকে কোনো বড়, মানে এই মা, ময়াকার মা, বা ইংরেজিতেও আমরা যাকে বলি মম, বা এইটা এমন একটা শব্দ, যে শব্দ একটি বাচ্চা যখন সে তার নাড়ি থেকে, মায়ের নাড়ি থেকে ভূমিষ্ঠ হচ্ছে, সে যখন প্রথম কথা উচ্চারণ করতে শেখায়, শেখে, সেই শব্দটি হচ্ছে মা। সুতরাং মার থেকে যে কোনো মন্ত্র হয় না, মার থেকে যে কোনো বড় তন্ত্র হয় না, মার থেকে যে কোনো কিছুই বড় হয় না, এই ঘটনাটা সেই দিন আমাকে প্রমাণ দিয়ে দিয়েছিল। সেই ঘটনার আপনাদের সামনে আমি উপস্থাপন করি দর্শক বন্ধু। তো এইরকমই একদিন সকালবেলার কথা। তো আমি অনেক সকালে উঠেছি, উঠে আমার সব কিছু প্রাতক্রিয়া সম্পন্ন করে আমি বসে জব করছি, স্নান টান করে বাবার পুজো টুজো করে, শ্মশানের সবাই পুজো টুজো করে আমি বসে আবার মাঠ ওইখানটায় বসে জব করছি। তো মা উঠেছে 8:30টার সময়। দিনটি বুধবার, ঠিক আছে, দিনটি বুধবার, আমার পরিষ্কার মনে আছে, ওই করোনার পিরিয়ডের ওই সময়তেই, মানে যখন চলছে আর কি লকডাউন। মা উঠে বসলো, উঠে বসে বললো, চা করবো? হ্যাঁ, চা করবো। চা তো করতেই হবে, চা খাওয়া হয়নি, আর এখন তো দোকানপাটও বাইরে বন্ধ, গেলেই তো চাও পাওয়া যাবে না। ঠিক আছে, আমি চা করি তাহলে। হ্যাঁ, কর। মা চা ফা বসালো, দিয়ে নিজে দুটো বিড়িতে টান দিল, আর আমাকেও তখন ওই বিড়ি দিত, কারণ আমার তো কাছে তখন কোনো অর্থ করি নেই, আমি যে গিয়ে বাউলতা করি একটা সিগারেট কিনবো, সেই সব ক্ষমতাও আমার তখন নেই। তো ওই মা যা দিত, বাবা বিড়ি খা, তো আমি ওই বিড়ি নিতাম। জীবনে বড় অহংকার ছিল যে কোনোদিন বিড়ি খাবো না, তো মা সেই অহংকার ভেঙে দিয়েছিল। মা শিখিয়েছিল যে অহংকার বলে কোনো বস্তু হয় না, সব সমান দেখ। তো ওই মা বিড়ি দিয়েছিল, তো ওই বিড়ি খেতাম, তো কোনো অসুবিধা আমার হতো না খুব একটা। যাই হোক, তো এবার মা চা করতে শুরু করলো। এইবারে ঘটনা শুনুন দর্শক। মা চা করতে করতে বলছে, বাবা, মা এসেছিল, মানে তারা মা এসেছিল আর কি। মা কইল, আবার কি করলো তোকে? বললো, মা কইল যে একটা নীল রঙের শাড়ি, ভালো করে শুনুন, একটা নীল রঙের শাড়ি, শাড়িটা বেনারসি শাড়ি, তো দামি শাড়ি। বলল, আমারে একটা মানে গৌরী মানে করিমা বলছে মা তারা সম্বন্ধে, মা তারা আর করিমার মধ্যে কথা হচ্ছে স্বপ্নে আর কি। তো মা করিমাকে বলছে যে, মা তারা বলছে যে আমাকে একটা নীল শাড়ি দিয়ে 100 জন ব্রাহ্মণ মিলে গত মঙ্গলবার, মানে আজকে বুধবার সকালবেলা কথা হচ্ছে, মানে তার আগের দিন, আমাকে পুজো দিয়ে গেছে। 1000 বার না 10,000 বার মন্ত্র জপ করে আমাকে পুজো দিয়ে গেছে, এবং সেই শাড়িটি আমাকে পরিয়ে দিয়ে গেছে। তা তুই গৌরী, মানে মা তারা বলছে গৌরীকে, তুই গৌরী এটা কর, শাড়িটা অমুক পান্ডার কাছে আছে, তুই ওই পান্ডাকে গিয়ে বলবি যে আমি, মানে মা তারা বলেছে যে ওই শাড়িটা তোকে দিয়ে দিতে। বলবি গিয়ে বলবি যে মা তারা বলেছে এই শাড়িটা আমাকে দিতে। এবার দর্শক বন্ধু ভাবুন, আমি একটি ভদ্রসভ্য ঘর থেকে তো আসা ছেলে, এবার মার সঙ্গে আছি, মাকে ভালোবাসি, মা ছাড়াও কিছু বুঝি না, এবং গৌরীমাকেও প্রচণ্ড ভালোবাসি আমি। মা কইরা সারাক্ষণ মজা করি, দারুণ আনন্দে আছি। তো আমি ভাবছি, ছি ছি, এইরকমভাবে গিয়ে পান্ডাকে মা বলবে
কি বা ভাববে, আমার মনে এইসব চিন্তা আসছে, মানে অহংকার যা বলে, অহংকার বোধ আর কি। তা আমি মাকে কইলাম, জিজ্ঞেস করলাম যে তা তুই গিয়ে কইবি পান্ডারে? বলে হ্যাঁ ওই পান্ডারে তো আমি চিনি। আমি বললাম, ওই পান্ডারে চিনিস? বলে হ্যাঁ, ওর তো মায়া হচ্ছিল না, ওর তো মায়া ওর মেয়ে হচ্ছিল না, তো আমার কাছে আইছিল সেই সময়। তা আমি বলে দিয়েছিলাম যে ঠিক আছে তোর মায়া হইব। তারপরে 2 বছরের মধ্যে ওর মাইয়া হইল। তো সেই মাইয়ার নামে ও এখন তো 2-3টে দোকান, একটা নতুন রেস্টুরেন্টও খুলছে, দারুণ সুন্দর। তো ওই মাইয়া তো আমারই জন্য করা, তোকে তো আমি চিনি। আমি বললাম ও তাহলে তুই চিনিস, তা তুই কি বলবি? আমি বললাম, হ্যাঁ বলবো। তো মা যখন কইছে আমার তো গিয়ে কইতে হবে, আমার তো কিছু করার নেই। স্বয়ং মা যখন স্বয়ং মা যখন আদেশ আমাকে কইতে হবে, তো আমার তো কিছু বলার নেই এই ব্যাপার। আমি বললাম, কি বলবো? বলে ঠিক আছে তাহলে তুই কি আজকে গিয়ে বলবি না এই বুধবার? বলে হ্যাঁ এখনই আমায় বলছি 10টা 11টার দিকে গিয়ে বল ওদেরকে কোথায় আছে শাড়িটা বার করতে। তো বলে মা আমাকে চা ফা খাইয়ে দাইয়ে নিয়ে ওই ব্রাশ ফ্রাশ করলো, করে ঠরে ওই শাড়ি টাড়ি পরে। আর মা ওই সময় স্নান করতে বেরিয়ে যেত। মার স্নানের আমার অনেক নানান বিষয় আছে। মা ওই শাড়ি ফাড়ি চাপিয়ে ঘাড়ের মধ্যে মা স্নানে বেরিয়ে যেতেন, এবং ওই 10টায় বেরিয়ে গেলেন। তারপর উনি স্নান টান করে ঢুকতে ঢুকতে ওনার তো তাল জ্ঞানে কোনো ইয়ে ছিল না, মানে নিজের খেয়ালেই চলতেন। উনি ওই 2টা 2টার দিকে ঢুকবেন আর কি, ঢুকে এসে রান্না বসাবেন। তো বেরিয়ে গেলেন সেদিন। তো বেরিয়ে টেরিয়ে গেলে ঠিক ওই 2টা 2টার দিকে ঢুকেছে, আমি দোকানেই বসা। তো বললো যে হ্যাঁ কই আইসি? আমি বললাম তুই বলে এসছিস? না হ্যাঁ কই আইসি, অসুবিধা নেই। ওরা বললো যে হ্যাঁ ঠিক আছে তুই বলছিস, আমরা তাহলে খুঁজে রাখবো, তুই তাহলে কালকে আয়, মানে আজকে বুধবার কালকে বৃহস্পতিবার তুই আয়। তো হ্যাঁ মানে ঠিক আছে তুই কই এসেছিস যখন, ঠিক আছে। তা বাবা তুই, আমার তো সানটান সব হয়ে গেছে, তুই আজ কী রান্না করি কম তো কল তো। আমি বললাম কী আর করবি, তাহলে ভাত আলুর দম কর। বলে হ্যাঁ ঠিক আছে ভাত আলুর দম করি, ঠিক আছে। দেরি হইব কিন্তু, 3টে এখানেই বাজে। না হ্যাঁ সেই 4টে সময় মা ভাত ফাত করে দিল, আলুর দম করে দিল। তো সেই খেয়েটে আমরা তারপরের দিন ওই বাসন বাসনগুলো ধুয়ে ফেয়ে আবার জব ফব করলাম সন্ধ্যাবেলা, ইত্যাদি প্রভৃতি এইসব চলছে। পরের দিনে ঘটনা, বৃহস্পতিবার মা গেছে সকালবেলা, সেই একইভাবে উঠলো, উঠে চা ফা আমায় করে দিল, করে মা ঠিক 9:30 10টার দিকে বেরিয়ে গেল, আমায় নিয়ে যেতে হবে শাড়ি আনতে। আমি তো ভাবছি কি বলছে পাগলের মতো। আর আমার এটা বোধ দর্শক বন্ধু, এই বলছে পাগলের মতো, কোনো ঠিক ঠিকানা নেই। কোথাকার শাড়ি কি বলছে, কোথায় বলছে, হ্যান ত্যান অমুক, কোনোটাই কিছু হবে না, আমি বুঝতেও পারছি না। এই হচ্ছে আমার ধারণা। 2:30 বাজে, দুপুর 2:30, হঠাৎ মা ঢুকছে। দর্শক বন্ধু চিত্রটা কল্পনা করুন, মা ঢুকছে, মার হাতে এত বড় একটা লক্ষ্মীর ঘট, এত বড় একটা লক্ষ্মীর ঘট, এবং মার কাঁধে সেই শাড়িটাই দেওয়া, নীল শাড়িটা। আপনি বিশ্বাস করবেন না দর্শক বন্ধু, নীল রঙের শাড়ি, তার মধ্যে যেরকম বেনারসি হয় ওই ডিজাইন করা, নীল রঙের একটা জারদৌসি বেনারসি শাড়ি, তার মধ্যে সিঁদুরের ছাপ লেগে আছে, মানে ওটা সিঁদুর দিয়ে পুজো করে মাকে যে অর্পণ করেছিল সেই সিঁদুরের ছাপ লেগে আছে। মার কাঁধে সে বিরাট বড় শাড়ি, মার কাঁধে এরকমভাবে শাড়িটা ফেলা, হাতে বাবা নিয়ে আইসি দেখ। আপনি বিশ্বাস করবেন না দর্শক বন্ধু, সেই মুহূর্তে আমি ওই দৃশ্য দেখার পর আমার চোখ দিয়ে, মানে আমি 10 মিনিটের জন্য আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, আমি কোনো কিছু বলতে পারছি না, আমি শুধু থরথর করে কাঁপছি আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, আর আমি শুধু বলছি মা 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 মা। আমার মুখ দিয়ে মানে সেই সময় অনুভূতি এবং সেই মুহূর্তে সেই প্রতিস্থাপনতা আমাকে বুঝিয়ে দিয়েছে যে দেখ মাই সব, এর বাইরে কিচ্ছু নেই, কারুর কোনো ক্ষমতা নেই। যতই তন্ত্রকর সেসব করতে হবে, অবশ্যই করতে হবে, কিন্তু আমিই সব। আমি চাইলে প্রত্যেকটা পাতা হেলানো সম্ভব, আমি না চাইলে কোনো কিচ্ছু হেলানো সম্ভব না। এবং আমার সেদিনের পর বিশ্বাসের স্তর, আগেই বিশ্বাস ছিল, সেটা যে কত বড় মজবুত হলো মানে চিন্তার বাইরে। এবং মা সেই শাড়ি নিয়ে এলো, সেই শাড়ি নিয়ে এসে মা সেটাকে ধুতে দিল, ধুলো, ধোয়ার পর সেই নদীর জলে নিজেই বসে পরিষ্কার করলো, করে সেটাকে শুকোতে দিল। যে সেই বলে মা কইছে সেই শাড়ি পরে সন্ধ্যাবেলা যজ্ঞ বসুন, ওই হোম কুণ্ড ছিল সেখানে হোম করবো, মা করেছে তাহলে আমি তো সব কাজ করে তোমার কোনো চিন্তা করতে হইবে না বলে মা ওখানে ওই শাড়ি পরে হোমকুণ্ডে বসলো, দিয়ে সেইখানে হোম হলো ইত্যাদি প্রভৃতি, দিয়ে সেই ঘটনা সম্পন্ন হলো। আপনি ভাবুন দর্শক বন্ধু, এই চিত্র দেখার পর মানে আপনি কি বলবেন, কি 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 অনুভূতি বেরোবে আপনার মুখ দিয়ে, কি শব্দ বেরোবে আপনি বলুন। এখন এই মুহূর্তে যারা দেখছেন, যারা রয়েছেন
ভক্তিতে, যারা রয়েছেন শ্রদ্ধায়, যারা রয়েছেন বিশ্বাসে, যারা রয়েছেন অবিশ্বাসে, যারা রয়েছেন মাঝামাঝি, আমি প্রত্যেকের কাছ থেকে কমেন্ট করেননি হয়তো কোনো দিন, কিংবা প্রতিনিয়ত করেন, আপনার মতামতটা জানাবেন, এইটুকু আপনাদের কাছে আমি প্রার্থনা করলাম। তারপরে দীপ্তেশবাবু, তারপরে দিন চলছে, তখনও করোনার পিরিয়ড হয়নি, মন্দিরও বন্ধ, মন্দিরে কেউ পুজো দিতে যেতে পারে না, এদিকে আমাদের তো খাবারও জুটে যায়, কোনো অসুবিধাই হয় না। এইরকম ব্যাপার চলতে চলতে তারপর ধীরে ধীরে সময় এলো। সময়টা মানে ফেব্রুয়ারি মাসে আমি ঢুকেছি, এটা প্রায় অলমোস্ট ওই অগাস্টের শুরুর দিকে। আচ্ছা, এইবার এই ঘটনা দেখুন, আরও অদ্ভুত ঘটনা শুরু হলো, নতুন ঘটনা। এইবার আসি, আমি আমার ওই সেই লাল বস্ত্র পরতাম, তো এইবার শ্মশানে একদিন হঠাৎ এক ঘটনা, একদিন রাতের ঘটনা। তো লাল বস্ত্র পরে এই অলৌকিকতার নিদর্শনটা ভালো করে পর্যবেক্ষণ করুন, শুনুন দর্শক বন্ধু। তো লাল বস্ত্র পরে আমি বসে রাত্রে জপ করছি, তো একজন এলো, বাইরের লোক, তাকে চিনি না আমি, সেও ওই সাধুদের বস্ত্র পরা, সাদা বস্ত্র পরে ইয়ে পরা। সে এসে আমাকে বললো যে দেখো, তুমি যখন ওই মূত্র ত্যাগ করবে, তো তখন তুমি কিন্তু এই লাল বস্ত্র পরে মূত্র ত্যাগ করা খুব কঠিন, যাই হোক, তো এই লাল বস্ত্র কিন্তু জন্য শুদ্ধ বস্ত্র, তো এই শুদ্ধতা এবং সাত্ত্বিকতাটা বজায় রাখাটা খুব কঠিন। তো এমনি হয়তো তুমি নিরামিষ খাচ্ছ বা সব কিছুর মধ্যে শুদ্ধ আছো, সেসব ঠিকই, মনের ভেতর থেকে তুমি শুদ্ধ, কিন্তু ওই আমরা যখন পুরুষ মানুষরা মূত্র ত্যাগ করি, তো মূত্র ত্যাগ করার পরও 2-1 ফোঁটা থেকে যায়, তো ওইটা যদি তোমার এই বস্ত্রে লাগে, তাহলে কিন্তু বস্ত্র অশুদ্ধ হয়ে যাবে, বস্ত্র তোমায় ফেলে দিতে হবে, নাহলে কিন্তু তোমার কিন্তু শরীরের উপরে এর এফেক্ট আসবে। তো সে বলে গেছে শরীরের উপরে ইয়ে আসবে, আমি শুনেছি, শুনে বলেছি দূর, এই তো কত কথা বলে, অতটা গুরুত্ব দেওয়ার সেরকম ব্যাপার নেই। এবার ঘটনা শোনো, তো আমার ওই জব করতে 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 প্রচণ্ড রাতে মানে মূত্রত্যাগ করা, মানে প্রচণ্ড ইয়ে চাপ এসছে, তো মূত্রত্যাগ করতে হবে। এবার তারাপীঠের ওখানে এই মূত্র ত্যাগ করাটা খুব বিরাট কঠিন ব্যাপার। শ্মশানের মধ্যে কোথায় করবেন? শ্মশানের মধ্যে এদিকে সমাধি, ওদিকে এই, এদিকে সেই, ওদিকে এই, কোথায় কার মাথায় গিয়ে পড়বে কি। আর বাইরে রাস্তায় বেরিয়ে ওই এমনি কোথাও পাবেন না, দূরে যেতে হবে, অথবা আপনার ওই কোনো ওই ড্রেনের রয়েছে, ওই জালি টাইপের, সেইখানে করতে হবে। তা হাতে একটা ওই জলের বোতল আমার সবসময় থাকতো, চিরকালের অভ্যাস, তো এবার রাতে জলও খেতে হয় বসে। তো ওই নিয়ে আমি আর কি করবো, এদিক ওদিক ঘুরে তারাপীঠ শ্মশানের মধ্যে একটা কোনায় গিয়ে, ওখানে আমাকে বলেছিল, আর একটা জিনিস বলেছিল, তুমি যখন মূত্র ত্যাগ করবে বসে ত্যাগ করবে, বসে গুটিয়ে নেবে, ইয়েটা করে ত্যাগ করে পায়ে জল দিয়ে নেবে, আর একটা বিশেষ মন্ত্র আছে, সেই মন্ত্র জপ করে নিলে শরীর হারিয়ে শুদ্ধ হয়ে যায় আর কি। তো বলেছিল, এবার আমার দীর্ঘদিন কলকাতার ছেলে হওয়াতে স্বাভাবিকভাবেই ওই চিরকাল দাঁড়িয়েই তো মূত্র ত্যাগ করার অভ্যাস, তো ওই পরে আমি দুবার চেষ্টা করলাম যে বসেই করার, কিন্তু আমি একদমই নিজেকে মানে মানে যেটাকে বলা হয় মানে কমফোর্টেবলনেস, মানে একদমই হচ্ছিল না, তাতে আমার মনে হচ্ছিলো আর অসুবিধা হচ্ছে। আমি বললাম দূর, এইসব করে কি আমি দাঁড়িয়ে থেকেই করেছি, দাঁড়িয়ে থেকেই আমি মূত্র ত্যাগ করলাম, করে টোরে ওই কোনো মতো জল ফল দিয়ে পাটা একটু ধুয়ে ফুয়ে চলে এলাম, বসে বামদেব বাবার সমাধিতে আমি আবার জব করছি। এবার মায়ের চরণের ওখানে একটি ছেলে এসছে, যে ছেলেটি এসে শ্মশানের মধ্যে তখন 2 থেকে 3 জন, আর বেশি লোকজন নেই। এই মায়ের চরণের সামনে এসে ও খুব বিরক্ত করছে, মায়ের চরণটা খুলছে একবার, ওখানে গিয়ে হই হই করছে বা ইয়ে করছে সেই করছে। তো ওই দিকে আরেকটি ছেলে বসেও, সেও জব করছিল সাধারণ একটু দূরে বসে। সেই ব্যক্তির ছেলেটিকে 2-3 বার ওয়ার্ন করেছে, মানে বারণ করেছে, ভাই তুমি এখানে করো না, বিরক্ত হচ্ছে সবাই, আর সবাই শান্ত ইয়েতে তুমি। ছেলেটি শোনেনি, অনেকবার চলছে, এটা প্রায় 15-20 মিনিট ধরে ঘটনা চলছে। আমি জব করতে করতে এরকম বিরক্ত করছে, ওই ছেলেটি ওই দিক থেকে শ্মশানের মধ্য থেকে বারবার করে বলছে, এই ভাই তুমি সরে যান না, তো এই আওয়াজে আমিও খুব বিরক্ত হচ্ছিলাম। এমনিতে শ্মশানটা খুব শান্ত ছিল, চুপচাপ। তা আমি হঠাৎ করে আমার মানে মস্তিষ্ক গরম হয়ে গেল, এবং আমি সাধারণত যেটা করি না, আমি ওই ছেলেটির উপরে একটা প্রচণ্ডভাবে চিৎকার করলাম, এ ভাই, তোমাকে তো বারবার করে বলা হচ্ছে যে তুমি তাও কেন বিরক্ত করছো এখানে। তো এই চিৎকারটা কিন্তু আমার প্রচণ্ড ভাবে ছিল, সারা শ্মশান মানে প্রায় জেগে ওঠার মতো চিৎকার। তো যাই হোক, তারপর ছেলেটি চলে গেল। তো এর মধ্যে একটা ঘটনা ঘটলো, যেটি ঘটনাটা এবার আমি আপনার সামনে বলছি, মানে আমি মানে কল্পনাতেও আনতে পারিনি যে এরকম ঘটনা ঘটতে পারে। যে বামদেব বাবা যে সমাধিটায় বসে, যে সমাধি মন্দিরটায় বসে আমি জব করছি, আর সামনে মায়ের চরণ, তো ওই বামদেব বাবার সমাধি মন্দিরটা, ওই যে সন্ধ্যাবেলা বামদেব বাবার আরতি হয় এবং বাবাকে ভোগ নিবেদন করা হয়, শীতল ভোগ দিয়ে ওরা আরতি করে ঢাক বাজিয়ে সব কিছু করে,
পেছন থেকে ছোট্ট দরজা আছে ঢোকার, মানে লোহার এক ছোট্ট, তো সেইটাকে ওরা তালা মেরে দিয়ে চলে যায় এবং সমস্ত বাবাকে শয়ন দিয়ে যেহেতু চলে যায়, ওখানে ভেতরটায় আর কোনো আলো ফালোর কিছু জ্বলেই না, যা জলে বাইরে কিছু ওইখানে মোমবাতি জ্বলছে, আর আপনারা জানেন তারাপীঠে এমনিতেই পুরো অন্ধকার থাকে ভাষণ, তো মোমবাতি যা জলে বাইরে জ্বলে। তো তখন রাত্রি প্রায় 2:30 বাজে, বাইরেও মোমবাতি সব নিভে গেছে, যা জালি দিয়েছিল নিভে গেছে। তা আমি হঠাৎ করে ওই চিৎকারটা দেওয়ার পর আমি লক্ষ্য করছি যে বামদেব বাবার সমাধির সামনের দিক থেকে ওখানে ওই জালি টাইপের করা আছে, জানলা টাইপের, ওখান থেকে আমার হঠাৎ নজরে আসছে যে ভেতরটায় যেন কোনো আলো জ্বলছে, আমি খুব অবাক হয়ে গেলাম, এটা কি করে সম্ভব? রাত্রি 3টে বাজে, ওখানে তালা মারা, ওটা সন্ধ্যাবেলা 7:30-8টার সময় ওটা তালা মেরে দিয়ে চলে যায়, ভেতরে কেউ ঢোকেনি, ঢোকার কোনো সম্ভাবনা নেই, এবং তালা চাবি যাদের কাছে তারা চলে গেছে গিয়ে ঘুমিয়েও পড়েছে, তাহলে ভেতরটা কে তালা চাবি করে ঢুকবে? কারোর পক্ষে সম্ভব না। ঠিক, তাহলে আলোটা জ্বলছে কোথা থেকে বলে আমি আমার নিজের স্থান থেকে উঠলাম, উঠে ওই জানলাটা দিয়ে ভেতরটা উঁকি মারলাম, ভেতরটা উঁকি মেরে দর্শক বন্ধু আমি দেখছি যে ভেতরে একটা প্রদীপ চলছে। তা আমি খুব অবাক হয়ে গেলাম, প্রদীপটা কে জ্বালাল, প্রদীপটা জ্বললো কিভাবে? আর প্রদীপটা যদি সন্ধ্যাবেলা 7:30-7:30 সময় জ্বালিয়েও দেয়, তো সেটা রাত্রি 3টে বাজে, এতক্ষণ তো জ্বালা কোনোভাবে জ্বলা সম্ভবই না, যত বড় প্রদীপই হোক নিভে যাওয়ার। আর যদি বা প্রদীপটা আগে জ্বলতো, আমি তর্কের খাতিরে ধরে নিলাম, তাহলে সেটা তো আমি আলোটা তো প্রথমেই দেখতে পেতাম। তা আমি তো এতক্ষণ ধরে ওইখানেই রয়েছি, প্রতিদিনই থাকি, তো স্বাভাবিকভাবেই সেখানে আলো জ্বললে আমার তো চোখে আসছে, কারণ চারপাশ অন্ধকার, ওই জায়গাটা যদি আপনার অল্প একটু আলো জ্বললে আপনার চোখে আসবেই, তো স্বাভাবিকভাবে সেই সময় জন্য আলোটা জ্বলছে আমার চোখে এসছে, তাহলে তো এটা সম্ভব না। আপনি বিশ্বাস করুন দর্শক বন্ধু, আমি নানান খুঁজেও আমি পরিষ্কারভাবে দেখছি ভেতরটায় প্রদীপ জ্বলছে, এবং প্রদীপটা জ্বলছিল কখন, যখন আমি চিৎকারটা করলাম তারপর থেকে দেখছি প্রদীপটা জ্বলতে শুরু করেছে। বামদেব বাবার সমাধির ভেতরে প্রদীপ জ্বলছে, অদ্ভুতভাবে জ্বলছে, কে জ্বালিয়েছে কেউ জানে না, এবং সেটা জ্বলছে। এবং এই ঘটনাটা দেখার পর, এইবার দর্শক বন্ধু আসি আপনাদের, এই ঘটনাটা দেখার পর আমি, এবং সেই সময় মূত্রত্যাগ করতে গিয়ে আমি নিয়ম মানিনি, সুতরাং আমি দাঁড়িয়ে করেছি। আপনি বিশ্বাস করুন দর্শক বন্ধু, আমার ঠিক বসার জায়গায় পেছনটায় একটা বিরাট ফোড়া হলো, যেটা আমার কোনো দিন হয় না। আমার ফোড়া বা ইত্যাদি প্রভৃতি জিনিস, আমার ছোটোবেলায় কিছু ব্রণ হয়েছিল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ফোড়া জাতীয় জিনিস আমার কোনো দিন হয় না। ঠিক আমার বসার দুটো জায়গার মাঝখানটা একটা বিরাট ফোড়া হলো, এবং এমন ফোড়াটা হলো আমি বসতেই পারছি না, আমি জবটা করবো বা করবো, আপনাকে তো বসতে হবে, আপনার বসারই পরিস্থিতি নেই, এমন ব্যথা করছে, আর বসতেই দিচ্ছে না, মানে এমন হয়ে যায়, তারপরে আপনাকে শুয়ে থাকতে হচ্ছে। এবং ওই ফোড়াটা থেকে ফোড়াটার মুখও বেরোয়নি, ফোড়াটা জাস্ট ফুলে রয়েছে বা বড় হচ্ছে, ফোড়াটার মুখও বেরোয়নি, এবং ওই ফোড়াটা থেকে আমার জ্বর চলে এলো। ওই দৃশ্যটা দেখার পর তার পরের দিন সকাল থেকে আমার জ্বর চলে এলো, এবং সেই ফোড়া জ্বর নিয়ে আমি বিছানায় প্রায় 12 দিন অসুস্থ ছিলাম, 12 দিন, এবং ওই বিছানায় শুয়ে থাকতাম ঘরের মধ্যে, উঠতাম না, কিন্তু আমার জব কখনো বন্ধ হয়নি, আমি ওই অবস্থায় শুয়ে জব করে যেতাম। সকালের দিকে 4-5-6টা ওই বিস্কুটের প্যাকেট আমাকে কিনে দিয়ে আসতো, ওটা আমার বিছানার পাশে রাখা থাকতো, প্লেন বিস্কুটের প্যাকেট খেতাম, জল দিয়ে দুপুরে যে ভাত খেতে বেরোবো বাইরে, সেই শক্তি আমার শরীরে ছিল না, এবং স্নান করে শুয়ে থাকতাম, এবং রাত্রেবেলা যে বাড়িটায় থাকতাম, তখন এটি বাড়িতে আমি, এটা হচ্ছে আমার ঠিক শ্মশানে ঢোকার আগের ঘটনা, মানে আমি বলতে গিয়ে এড়িয়ে গেছি, কিন্তু এই ঘটনাটার নাম মানে বললে নয়, ঠিক শ্মশানে ঢোকার 1 মাস আগের ঘটনা। তো যে বাড়িটিতে ভাড়া থাকতাম 1-2 মাসের জন্য খালি ভাড়া থাকতে পেরেছি, তারপরে তো শ্মশানে ঢুকে গেছি। তো ওই বাড়িটিতে শুয়ে থাকতাম, এবং ওই বাড়িতে একটি হোটেল ছিল, তো ওই কাকুকে বলে দিতাম, কাকু তুমি এখন রাতে আসবে, আমার জন্য না ওই 3টে রুটি আর একটু আলু ভাজা নিয়ে আসবে। তো উনি রাতেরবেলা নিয়ে ঢুকতেন 10:30 দিকে, তখন আমি ওইটা খেতাম, খেয়ে আবার শুয়ে থাকতাম ওইখানে। 12 দিন আমি অসুস্থ ছিলাম, 12 দিন পর আমি সুস্থ হয়েছি, এবং সুস্থ হয়ে আমি আবার বসে ওই শ্মশানে, তার আগে 12 দিন আমি যেতেই পারিনি শ্মশানে। আচ্ছা, এটা ঘটনাটা ঘটলো কেন, এইবার তার ব্যাখ্যাটাই আছে। এই যে আপনাদের ঈশ্বরের দর্শন যেটাকে বলা হয়, সেটা আপনি যে রূপেই দর্শন, আপনার ইষ্ট মা হতে পারে, হরি হতে পারে, নারায়ণ হতে পারে, যে রূপেই আপনি দর্শন চান, তো এই দর্শনে কতগুলো প্রকারভেদ আছে। একটা যেটাকে বলা হয় পুরো শরীরী রূপ দর্শন,
শরীররূপ দর্শন তখনই আপনার হবে যখন আপনার যে কাজের জন্য আপনি এই পৃথিবীতে এসছেন বা এই ধরাধামে এসছেন সেইটা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখনই আপনি শেষবারে যাওয়ার আগে আপনি ইষ্টের সম্পূর্ণ দর্শন শরীর রূপে পাবেন। এবং এই শরীর রূপে দর্শনের পর কেউ 2 মিনিট বাঁচে, কেউ হয়তো খুব তার শক্তি থাকলে শরীরে 2 দিন বাঁচে, বা কেউ হয়তো তার আরেকটু শক্তি থাকলে 1 মাস বাঁচতে পারে। গুরু বামদেবের যখন এই শরীর রূপে দর্শন হয়েছিল মা তারার, তো গুরু বামদেব সেই সময় সমাধিস্থ হয়ে গেছিলেন এবং ওনার প্রাণবায়ুটা মাথার স্কালটা ফেটে গেছিলো, মাথার স্কালটা ফেটে রক্তটা ওখান দিয়ে বেরিয়ে গেছিলো এবং প্রাণবায়ুটা ওখান থেকে বেরিয়ে গেছিলো। সুতরাং এইটাকেই বলা হয় পূর্ণরূপে শরীরী বা কায়ারূপ দর্শন। মানে ধরুন আপনার সামনে যদি সূর্যটা এসে উপস্থিত হয়, তো ওই পরিমাণ শক্তি আপনাকে শরীরকে গ্রহণ করতে হবে, ওই গুণতে। তো স্বাভাবিক আপনার যে কোনো শরীরের পক্ষে সেটা নেওয়া বেশিক্ষণ সম্ভব নয়। ওই জন্যই শরীরী রূপ দর্শন এটা একদম শেষ পর্যায়ে, এটা তখনই হয় যখন এটা কিন্তু তাছাড়াও কিছু দর্শন হয় যেটাকে বলা হয় বিভূতি দর্শন। এই ধরনের দর্শনকে বলা হয় বিভূতি দর্শন। তাহলে এবার আপনি ভাবুন, যখন ওই যে সেদিনের এই প্রদীপ জ্বলা, ওটা ছিল একটা বিভূতি দর্শন। এবং ওই বিভূতি দর্শনটা যখন আমি দেখলাম, একটা বিভূতি দর্শনকেই শরীর নিতে তার কতটা শক্তি লাগে যে আমাকে 12 দিন অসুস্থ হয়ে পড়তে হয়েছিল। বাবা, অত্যাশ্চর্য। তো এই বিভূতি দর্শন হওয়ার পর আমি 12 দিন অসুস্থ হয়ে পড়লাম। এবং তখন আমাকে আরেকটা ঘটনা একজন বলল যে তোমার দুটো কারণে, এক তো বিভূতি দর্শনে, আর দ্বিতীয়ত তুমি এই লাল বস্ত্রটা ত্যাগ করোনি, লাল বস্ত্র পরেই মূত্র ত্যাগ করেছো, অশুদ্ধ হয়ে গেছে, ওই জন্য তোমার শরীরটা আরও বেশি হয়েছে। তো ওই সময়ের পর থেকে আমি সম্পূর্ণভাবেই লাল বস্ত্র ত্যাগ করে দিলাম এবং পায়জামা পাঞ্জাবি সাদা রঙের সাধারণ পায়জামা পাঞ্জাবি পরেই ঘুরতাম। এবং মার কাছে যখন থেকে এই শ্মশানের আপনাদের ঘটনা বললাম যে সেখান থেকে মার সাদা পায়জামা পাঞ্জাবি পরেই আমি থাকতাম। তো এই একটা আরেকটি ঘটনার উল্লেখ আমি করলাম, নিজের চোখে দেখা। আরেকদিন এই ঘটনা, সেটা ওই মার সঙ্গে থাকতে থাকতেই আমি পায়জামা পাঞ্জাবি পরিহিত অবস্থায় রাত্রেবেলা মা তো শুয়ে টুয়ে পড়েছে, মাকে শুয়ে টুয়ে দিয়ে আমি আর মার ওখানে নিয়ে আমি এইদিকে এসে ওই বামদেব বাবার সমাধির ওখানে বসে ওখানটায় জব করছি। এবার দর্শক বন্ধু, আপনাদের সামনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশানটা তো বিরাট অনেকটা বড় জায়গা। তো বারবার করে প্রশ্ন আপনার উঠতেই পারে যে হঠাৎ করে বামদেব বাবার সমাধির ওই স্থলটা এসে আপনি কেন বেশি সাধনা করেন, এই প্রশ্নটা আপনার উঠতে পারে। এই কারণে করি কারণ ওটাই হচ্ছে সব থেকে নিরাপদ জায়গা, সেফেস্ট প্লেস। আপনি যদি শ্মশানের আরও অন্যান্য জায়গায় বসে সাধনা চাইলে করতেই পারেন, কিন্তু সেখানে আপনার নানান শক্তির দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অতিরিক্ত বেশি। এবং সেই জায়গায় যদি আপনি নানান শক্তির দ্বারা অহেতুক আক্রান্ত হয়ে যান, তখন আপনি যে সাধনার লক্ষ্যে সাধনাটা করছেন সেই সাধনাটা আপনার পরিপূর্ণ হবে না। সেই কারণের জন্য আপনাকে এমন একটি জায়গা চয়ন করতে হবে যে জায়গাটায় আপনি সব দিক থেকে সেফেস্ট, মানে আপনার শুদ্ধ শক্তি রয়েছে যে আপনাকে সে নিরাপত্তা দিতে পারে যাতে আপনি আপনার সাধনাটা পরিপূর্ণ করতে পারেন। এটা আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, তো তারপর সেদিন রাত্রেবেলা, আরেক রাতের ঘটনা, সেদিন রাত্রেবেলাও আমি এই একইভাবে পাঞ্জাবি পাঞ্জাবি পরিহিত অবস্থায় তো ওই বামদেব বাবার সমাধির ওখানে বসে জব করছি। তো ঠিক রাত্রি 1:30-2 এরকম সময় ঘটনা কি ঘটছে, কি দেখছি আমি চোখে, ঠিক মার যেখানে পাদপদ্মটা আছে তারাপীঠ শ্মশানে, তার পেছন দিকটা, মার পাদপদ্মের ঠিক পেছন দিকটা একটু ভাঙা জায়গা রয়েছে, স্ল্যাব করা আছে, ওখানে যজ্ঞ হয়। তো ওই জায়গাটা এখন একটু ভেঙে ঠেঙে গেছে, হয়ে গেছে। তো ওই জায়গাটার দিকে তাকিয়ে আমি দেখতে পাচ্ছি অদ্ভুতভাবে কোনো লোক ওখানে নেই, কোনো লোক ওখানে উপস্থিত নেই। অথচ নিজের থেকে যজ্ঞ করলে যেরকম আগুন জ্বলে, নিজের থেকে এরকম একবার আগুন জ্বলছে, একবার আগুন নিভে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার আগুন জ্বলছে, আবার আগুন নিভে যাচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার আগুন জ্বলছে, আবার আগুন নিভে যাচ্ছে। তো আমি ঘটনাটিকে বেশ অনেকক্ষণ ধরে স্থির চোখে নিরীক্ষণ করতে লাগলাম। এবং নিরীক্ষণ করে আমার যেটা মনে হলো বা যেটা বোধ হলো যে ওখানে কিছু মহাত্মা বা দেবাত্মা উপস্থিত আছেন যারা ওখানে বসে যজ্ঞটা করছেন, কিন্তু তাদের দেখা যাচ্ছে না। ঠিক, কিন্তু তাদের দেখা যাচ্ছে না, আমি খালি চোখে তাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তারা তাদের সেই উপস্থিতির টেরটা দিচ্ছেন, উপস্থিতির টেরটা জানাচ্ছেন যে আমরা এখানে উপস্থিত আছি এবং আমরা এখানে যজ্ঞ করছি। এবং সেই যজ্ঞের আগুন কখনো জ্বলছে, কখনো নিভছে, অথচ খালি চোখে দেখা যাচ্ছে ওখানে কোনো মানুষ নেই এবং কোনো যজ্ঞ ওখানে হওয়ারও কথাও নয়, কারণ বহুক্ষণ আগে যজ্ঞ সব শেষ হয়ে গেছে, 11টা 12টার মধ্যে ওখানে কোনো আগুন জ্বলারই কথা নয়।
এবং তিনটে আপনা থেকে জ্বলে ওঠা, আপনা থেকে আপনা থেকে জ্বলছে, আপনা থেকে নিভছে একটা নির্দিষ্ট মানে ইন্টারভেলে সিকোয়েন্স মেনটেন করে জ্বলছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে ওখানে কোনো দেবাত্মা বা মহাত্মারা তারা বসে যজ্ঞ করছেন মায়ের চরণের পেছনে, কিন্তু তাদের চোখে আপনি দেখতে পাচ্ছেন না। এটা আর এক অদ্ভুত অলৌকিক ঘটনার সাক্ষী আমি, যার কোনো মানে বিবৃতি দিয়ে মানে যা মানে বলে বোঝানো যায় না, না চোখে দেখলে। এইবার শুরু হলো মার আরও কঠিন পরীক্ষা আমার ওপর। আমার কি হলো, ওই খালি পায়ে শ্মশানের মাটিতে চলাফেরা করতাম, সবসময় খালি পায়ে বসতাম, খালি পায়ে ইয়ে করতাম, সবসময় ওই নানান শ্মশানের বালি ইয়ে সব তো পায়ে লেগে থাকতো। তো আমার বা পায়ের ওপরটা আজও কালো দাগ হয়ে আছে। তো বা পায়ের ওপরটা আমার একটা ইনফেকশন শুরু হয়ে গেল, স্কিন ইনফেকশন, মানে চুলকনি টাইপের। তো এবার আস্তে আস্তে আমি চুলকো, ওটা বাড়তে থাকে। এবার আমার কাছে তখন কোনো অর্থও নেই যে আমি গিয়ে একটা ওষুধ কিনবো বা ডাক্তারকে লাগবো, আর ডাক্তার ফাক্তার এইসব আমার অনেক দূরের গল্প আমার কাছে তখন। তো ওই রকমভাবে বাড়তে থাকলো। তো আমাকে একজন বলেছিল, ভাই তুমি যাই করো ওখানে কিন্তু কোনো সাবান লাগাবে না। এবার সে বলে চলে গেছে। এবার আমারও কি আর অত খেয়াল রয়েছে? তার কয়েকদিন পরের ঘটনা, রোজ স্নান করছি, এই করছি, স্নান করতে গেছি সাবান নিয়ে দ্বারকা নদীর পাড়ে। সকালবেলা ভালো করে সাবান টাবান দিয়ে ভালো করে স্নান করেছি, পায়ের ওখানেও দিয়েছি সাবান ঘষে। আরও জিনিসটা বিভৎসতার আকার ধারণ করেছে, ফুলে ফেপে উঠে সে ভয়ঙ্কর অবস্থা। এটা হচ্ছে একদিকের ব্যাপার। তো এবার আমি কীভাবে চলাফেরা করবো, কী করবো, এমনি কোনো যন্ত্রণা নেই, কিন্তু পা ফা ফুলে যে দেখছে সে ভয় পেয়ে যাচ্ছে। আমি দেখলাম বাবা, আমার তো যারা হচ্ছে, যারা দেখছে তারা বলছে এই তো সাংঘাতিক অবস্থা। তো আমি ওই পায়ে একটা কাপড় এভাবে জড়িয়ে চেপে বেঁধে রাখতাম। তো ওই কাপড় বাঁধা অবস্থাতেই আমি চলতাম, কাপড় বাঁধা অবস্থাতেই আমি ওখানে শ্মশানের মধ্যে ঘোরাফেরা করতাম। আর ওই কাপড় বাঁধা অবস্থাতেই জপ টপ ওইভাবে বসে আমি থামাইনি, আমি আমার যা যা কাজ সকাল থেকে গিয়ে আমি সব করেই গেছি। তো এই পরীক্ষাও চলতে থাকলো। তারপর থেকে আরও পরীক্ষা কঠিন হতে থাকলো। কী হলো, যে মা, মাতার গৌরী মা, যে আমাকে রান্না টান্না করে দিতেন বা ইয়ে করতেন সেই করতেন, মার এবার একটি নতুন দেখা গেল যেটা যে তিনি এবার আর রান্না করছেন না, তিনি ঘুরে বেড়াচ্ছেন। রান্না করবো বলে সেই বেরিয়ে যাচ্ছেন স্নান করতে, সে আর ফিরছেনই না, 5:30 6টার সময় এসে ফিরছেন। তো আমার খাওয়া হচ্ছেই না। তা আমি দেখলাম মার ওপর রাগ না করে, তো আমি দেখলাম যে এরকম বারবার না হওয়াতে আর আমি নিজে চাইলে আয়োজন করে নিতে পারতাম, কিন্তু আমার শরীরের অবস্থা প্লাস এত কিছু ইয়ের মধ্যে আমার পক্ষে আবার নতুন করে একটু ভাত বসিয়ে দেবো, সেটা আমার পক্ষে খুব বিরাট বড় ব্যাপার হয়ে গেল। আবার ওই বাসনগুলো নিতে হবে, গিয়ে ধুতে হবে, তো একটা বড় কাজ। তো আমি দেখলাম যে এটা তো আমার দ্বারা হবে না, তাহলে আমি এক কাজ করি, খাওয়াটাই বন্ধ করে দিই, তাহলে এই সমস্যাটা মিটে যাবে। তো আমি সেটাই করলাম, আমি খাওয়াটা বন্ধ করে দিলাম। মাকে বললাম, মা তোকে করতে হবে না হ্যান ত্যান, আমি আছে, আমার কোনো অসুবিধা নেই, আমি না খেয়ে থাকবো, কোনো প্রবলেম নেই, ওই যা পাবো বিস্কুট চা পাবো ওইসব তো হচ্ছে, ব্যাস ওই হয়ে যাবে। এই যায় 3 দিন 4 দিন দিকে খাওয়া শরীরে নেই, শরীর দুর্বল হয়ে পড়ছে, কিন্তু আমার জব টপ মানে মনের জোর সে মানে অসম্ভব রকম চলছে আর কি। মা তো 4 দিন 5 দিন পর কি আমার সে হাউ হাউ করে কান্নাকাটি, আমার ছেলেটা খায় না, কি হবে আমি জানি না, বাইরে বিকেলে যখন দোকানে যায়, দোকানে আড্ডা মারতে পারে, ছেলেটা খায় না, কী করুন, মা সব জায়গায় খেতে পারছে। আপনি ঘটনার অদ্ভুত রকম যে একদিকে মা নিয়ে রান্না করছে না, ওইদিকে যখন আমি খাওয়া বন্ধ করে দিলাম, তার 7 দিন পর মা কেটে বেড়াচ্ছে চারদিকে যে আমার ছেলে খাচ্ছে না। তো এরকমভাবে 7 দিন 8 দিন চলছে। তো এই অবস্থায় প্রায় মানে ওই কখনো হয়তো একটা কাপ চা এলো, কখনো হয়তো কোনো দিন রাতে একটা রুটি নিয়ে এলো বা 2টো রুটি নিয়ে এলো, ওই একটা রুটি খেলাম। কিন্তু এই অবস্থাটা প্রায় 2 মাস চলেছিল। আপনারা কল্পনা 2 মাস, কিন্তু আমি হাল ছাড়িনি। আমার শরীর হয়তো এমনি দুর্বল হয়ে যাচ্ছিল, কিন্তু শরীরে মনের জোর ছিল এবং আমার মন্ত্রের জোরে আমি চরম মন্ত্র আরও জব বাড়িয়ে দিলাম। আরও যত জব বাড়াতে থাকলাম তত শরীরের মনের শক্তি থাকলো। পায়ে ওদিকে ঘা, পা বাঁধা, ওদিকে খাওয়া বন্ধ, সেই অবস্থায় পরীক্ষা চলছে আর কি। কিন্তু আমি কিন্তু হাল ছাড়িনি, আমি চালিয়ে যাচ্ছি আর কি। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে এইবার অগাস্ট মাসে ঘটনা। অগাস্ট মাসে 2020 সালের অগাস্ট, যখন প্রায় লকডাউন উঠবো করছে, আমার কাছে একজন বয়স্ক লোক এলেন। তো লোকটাকে আমি চিনি। লোকটা ওই বামদেব বাবার সমাধিতেই ওখানে থাকতেন, পাশে থাকতেন। ওখানে বামদেব বাবার সমাধিতে ওই বাবাকে যখন অন্ন দেওয়া হয়, ওই লোকটা এইসব সুন্দর তড়িফড়ি করে নিলেন। লোকটা বেশি বয়স্ক তা না, কিন্তু সাদা দাড়ি ফাড়ি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তা শেষ আমাকে বললেন, দর্শক বন্ধু বিষয়টা অনুধাবন করুন। শেষ আমাকে বলছে, আপনি মশাই রাজার ছেলে, আপনি এখানে কি করছেন পড়ে? তা আমি অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে রইলাম, রাজার ছেলে, আমি এখানে পড়ে রয়েছি, আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলছেন। বলছে, দূর মশাই, আপনার কি এখানে থাকার কথা? আপনি রাজার ছেলে, এইভাবে কেউ থাকতে পারে? আর আমি অবাক হয়ে যাই যে ভদ্রলোক আমাকে বলছেন যে মা আপনাকে কি পরিমাণ শক্তি দিয়েছেন, নইলে এইভাবে এই অবস্থায় এই রকম পরিবারের একটি ছেলে এইভাবে আপনি দিনের পর দিন কাটিয়ে যাচ্ছেন, অথচ সাধনা করেই যাচ্ছেন, খাওয়া নেই, এই নেই, বিয়ে নেই, আপনি
কি পরিমাণ সহ্য শক্তি এবং ক্ষমতা এবং সীমা থাকলে এই কষ্ট মানুষ গ্রহণ করতে পারে। তো আমি বললাম যে এটা সেসব কোনো ব্যাপার না, আমার কাছে গিয়ে আমি সাধনার জন্য এসেছি, আমার কাছে ওটাই মূল লক্ষ্য, আমি ওই লক্ষ্য থেকে কোনোভাবেই বিচ্ছিন্ন হব না, আমি ওই লক্ষ্যেই স্থির থাকবো, কোনোভাবে কোনো আমায় টলাতে পারবে না। তো বললো যে, তো ভদ্রলোক এসে আমাকে বলছে যে আমাকে রাধারানী পাঠালো। আমি তো আকাশ থেকে পড়লাম, রাধারানী, কিন্তু আমি তো কোনো কৃষ্ণ মন্ত্র জপ করছি না। সাধনা করেন না হ্যাঁ, সেই সম্পর্কিত। কৃষ্ণ মন্ত্র তো আমি কোনো সাধনা করি না, আর আমি তো রাধা মন্ত্র তো অনেক দূরস্থ, তো আপনাকে রাধারানী পাঠালো, কি করে সম্ভব সেটা? আমি তো যা করি এই চামুন্ডা মন্ত্র, মন্ত্র, তারপর বজরঙ্গলী, এইসব যা যা গুরুদেবের আছে সেই সব কৃষ্ণ মন্ত্র ওখানে রয়েছে গুরুদেবের, কিন্তু আমি এখনো ওই অবধি পৌঁছতেই পারিনি, আমি ওই 4-5টা মন্ত্রের মধ্যে ঘোরাফেরা করছি। বলছে না, আমাকে কিন্তু রাধারানীই পাঠিয়েছে। তাই আমি বললাম, কী বলেছে আপনি? বললো, ওকে যা, ওখানে তুই যা, তুই ইমিডিয়েট ওকে ওখান থেকে মানে রক্ষা কর ওকে, নইলে ওরা সবাই মিলে ওকে মেরে ফেলবে, হ্যান ত্যান অমুক তমুক, এইসব ভদ্রলোক আমাকে বলছে। আমি বললাম, তো ভদ্রলোক আবার রাধারানীকে বলেছে, কারণ উনি রাধারানী ভক্ত ছিলেন, তো রাধারানী সাধনা করতেন, তো রাধারানীর সঙ্গে কথাবার্তাও বলতেন ওই সাধনা। তোমার রাধারানীকে বলেছে, তো ওকে কে মেরে ফেলবো, ওকে মেরে ফেলার ক্ষমতা পেলে, না না না, তুই ওকে ওখান থেকে সরা, ওর ওপর প্রচণ্ড অত্যাচার চলছে, হ্যান ত্যান, ও বলেই দাঁড়িয়ে রয়েছে, নইলে তুই ওকে যেভাবে পারিস ওখান থেকে, ও জানে, বলে কে ওকে মেরে ফেলে, ও সব, রাধারানী আবার ওনাকে বলছে ও সব জানে কে ওকে ইয়ে করার চেষ্টা করছে। তা আমি বললাম, আপনাকে এইসব কথা বললো? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি এইসব আমার কথা শোনো, তুমি এই ইমিডিয়েট যেটা করো, তুমি রোজ সন্ধ্যাবেলা এই জায়গা থেকে বেরো, মানে আমি বুঝতে পারলাম যে আমি ওই শ্মশানে থাকতে থাকতে না আমাকে পুরো ঘিরে ফেলেছে সমস্ত শক্তিরা, আচ্ছা, পুরো ওখানে তো শুভ শক্তির সঙ্গে অশুভ অশুভ শক্তি থাকে। আছে, তো তারা পুরো না আমাকে পুরো ঘিরে ফেলেছে। তো ঘিরে ফেলাতে আমি কিছু সময় পরে লাস্টের দিকে মানে বুঝতে পারতাম যে আমার মন্ত্রফন্ত্রগুলো সঠিকভাবে যেটা চাইছি সেটা সেই জায়গাটায় পৌঁছতে পারছি, সেই লেভেলে যাচ্ছে না। যাচ্ছে না, এবং সেই ইয়েটা তার ফলে কাজটাও হচ্ছে না, হুম। এটা আমি বুঝতে পারছিলাম শেষের দিকটায়। তো আমাকে বললো যে তুমি এক কাজ করো, রোজ সন্ধ্যাবেলা 4টের দিকে, ওই আগস্ট মাসে ওই সময়, রোজ সন্ধ্যাবেলা 4টের দিকে তুমি বেরিয়ে যাবে এখান থেকে হেঁটে, আস্তে আস্তে এখন একটু অল্প অল্প করে খুলেছে করোনার পরে, তো তুমি একটু হেঁটে হেঁটে এখানে পাশে বজরংবলী বিরাট মন্দির আছে, ওখানে বিরাট বড় বজরংবলী মন্দির আছে, তার বজরংবলীর সাইজটা আপনার সেই বিরাট। তো এবার ওখানে চলে যাবে, ওখানে বসে বজরংবলী 1-2 ঘন্টা সাধনা করবে, করে আবার এটি করে চলে আসবে। তো ওনার কথা মতো আমি তাই শুরু করলাম। তো কি 3-4 দিন শুরু করার পরে যেটা হলো, রোজ সন্ধ্যাবেলা গিয়ে ওই রুটিনটা, উনি হঠাৎ করে ওই ভদ্রলোক চলে এলেন, এসে বললেন যে দেখো, তোমার জন্য আমি একটা পাশে বাড়ি ভাড়া ঠিক করেছি। তা তুমি, আমি বললাম বাড়ি ভাড়া ঠিক করেছেন, তা আমি তো বাড়ি ভাড়া টাকা দেবো, আমাকে তো কিছুই নেই, ব্যাংকও নেই, কিছুই নেই, মোবাইলটা ছিল, মোবাইলটাও তখন আমি ফেলে দিয়েছি, আচ্ছা, মোবাইলটা যেটা আমার কাছে ছিল মোবাইলটা আমি ছুঁড়ে ফেলে দিয়েছি। একদিন বৃষ্টি বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল, হ্যান ত্যান, আর লোকে খুব বিরক্ত করতো, মানে 2-1 সন্ন্যাসী যারা ছিল, তো তাদেরকে গোরক্ষনাথ, কে ওখান থেকে টাকা পাঠাবে, এ তখন থেকে কার টাকা পাঠাবে, এ পাঠাবে, সবাই আমার মোবাইলে পাঠাতো, আর এতে আমার খুব বিরক্ত হতো, মানে একবার দুবার তিনবার ঠিক আছে, বারে 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 এটা হতে থাকলে আমি ওটা ফেলে দিয়েছি মোবাইল। তো তার ফলে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। তো স্বাভাবিকভাবে এই কীভাবে টাকা পাঠাবে, আমাকে তো টাকাই নেই। বলে ওসব ব্যবস্থা হয়ে যাবে, তুমি ওসব কোনো চিন্তা করো না, তুমি তুমি জিনিসটা ঠিক করো যে তুমি এই রকম একটা বাড়ি রয়েছে, ওই রকম আর একটা বাড়ি রয়েছে, তুমি কোন বাড়িতে ভাড়া যাবে? আমি বললাম, আমার একটা যে কোনো বাড়িতে গেলেই হয়, কিন্তু সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন, আর একটা ঘর আমার তো থাকবে, আর আমার তো কোনো টাকা পয়সা নেই, আমি কীভাবে দেবো? বললো ওসব ব্যবস্থা হয়ে যাবে, ওসব তুমি চিন্তা ভাবনা করো না, তুমি যে ওই যা করছো করতে থাকো, যা করছো করো, আর ওই সন্ধ্যাবেলা করে বজরংবলীর কাছে যাও, ওই শক্তিকে ধরো, রাধারানী বলে পাঠিয়েছি বজরংবলীর কাছে। বেশ। আমি বললাম, ঠিক আছে। তো মার এক ভক্ত, মানে যে গৌরী মার কাছে থাকতো, তো মার এক ভক্ত আমাকে একদিন ওই মার ফোনে ফোন করলো, আমার তো ফোন নেই, মার ফোনে ফোন করেছে, তো এই কথা সেই কথা, তো আমাকে বলছে যে আমি আপনাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু আমার বিষয়টা দেখুন, ইত্যাদি প্রভৃতি। আমি বললাম, দেখুন আমি তো নিয়ে টাকা পয়সা এইসব নিই না, আপনি আমাকে টাকা পাঠাতে চান সেটা আপনি পাঠাতে পারেন, কিন্তু আপনার ওই বিষয়টা দেখবো বলে আপনি আমাকে টাকা পাঠাবেন, তাহলে কিন্তু আমি টাকা পয়সা নেবো না। আপনার কোনো বিষয় দেখার হলে আপনার বলুন, আপনার কি সমস্যা, বা আপনার স্ত্রী মেয়ের সমস্যা বা ত্যান, সেই বিষয়ে আমি মার কাছে প্রার্থনা করছি, আমার দৃঢ় বিশ্বাস সেটা হয়ে যাবে। কিন্তু ও, তার মানে এই নয় যে আপনি আমাকে টাকা পাঠাবেন বলিবে, মানে না না, ওইসব আপনি ভাববেন না, আমার পেনশন ঢোকে, আমি যথেষ্ট স্বাবলম্বী, আমার একই মেয়ে, স্বামী স্ত্রী আমরা থাকি হুগলিতে, মেয়ের বিয়ে হয়ে গেছে, হাওড়ায় থাকে, আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে, আমি আপনাকে 2-3 হাজার টাকা পাঠাতে পারবো প্রতি মাসেই, 2,000-2,500 করে, ওটার আমার কোনো কিছু এসে যাবে না। আমি বললাম, সেটা ঠিক আছে, তো আপনি করুন, কী করবেন না করবেন। বলে আপনি অ্যাকাউন্ট নম্বরটা বলুন, তো যথারীতি উনি ওই আমাকে 3,000 টাকা পাঠিয়ে দিলেন, কোথা দিয়ে টাকা চলে এলো আমি কিছু বুঝলাম না, 3,000 টাকা চলে এলো।
তো ওই ৩,০০০ টাকায় ১২০০ টাকা আমি বাড়ি ভাড়ার ওই অ্যাডভান্স দিয়ে দিলাম। দিয়ে প্রায় ৩০শে আগস্ট সেই সময়টা, যেদিন জন্মাষ্টমীর দিন, সেদিন আমি ওই আপনার ওখান থেকে ওই ওনার ইয়েতে, ওই বাড়ি ভাড়া যেখানটা ঘরটা ঠিক করেছিল, ওই বাড়িটা এক ডাক্তারবাবুর বাড়ি ছিল ওই তারাপীঠের মধ্যেই। তো ওইখানে আমি চলে গেলাম। তো ওইখানে চলে গিয়ে তা মা খুব কান্নাকাটি, যে মায়ের কাছে থাকতাম স্বাভাবিক, যে বাবা তুই হ্যান ত্যান ছেড়ে চলে যাবে, হ্যান ত্যান, আসলে একটা একটা মানুষের সঙ্গে থাকার জন্য, সে তো মা, তো তার একটা ভালোবাসা জন্মে গেছে, আর আমারও একটা ইয়ে হয়ে গেছে এবার। তো এখন কি বলবো, অদৃষ্টের কি চিন্তা ভাবনা, কি ইয়ে, সেও তো কিছু বুঝতে পারি না। তো তো যাই হোক, ওই ভাড়া বাড়িতে চলে গেলাম। চলে যাওয়ার পর এই প্রথম আমি আমার শ্মশান ছেড়ে মানে বেরোলাম। তো ওই কটা দিন ওই রোজ ওখান থেকে ভাড়া বাড়িটা থেকে ওই বজরংবলী মন্দিরে যেতাম। আর ওই ভাড়া বাড়ির মধ্যে ওই ঘরের মধ্যেই একটা বিরাট বড় ওনার ঠাকুরের আসন ছিল কাঠের, তার মধ্যে একটা দুর্গার ছবি ছিল, মা দুর্গার, একটা বজরংবলীর ছবি, আর আমার গুরুদেবের ওই যে লিপলেটের মন্ত্র হ্যান ত্যান, ওইটাকে রেখেই আমি ওই ঘরের মধ্যে বসেই ইয়ে করতাম। ওই কারণে শ্মশানে আমি আর যাইনি। তো ওই বাড়িতে গিয়ে আমার একটি ছেলের সাথে আলাপ হলো। মানে ঘটনাচক্রে সেই ছেলেটি এই বাঘাযতীন থেকেই যাওয়া ছেলে, মানে টালিগঞ্জের বাঘাযতীন থেকেই যাওয়া ছেলে। দীর্ঘ বছর সেও তারাপীঠে আছে, তা সেও পরিবার সব ত্যাগ করেছে, তার মা ফা সব রয়েছেন, মা ভাই। সেও এই লাইনে চলে এসে ইংলিশে অনার্স, যথেষ্ট শিক্ষিত ছেলে, আমাদের সমবয়সী। ওর সাথে আলাপ হলো। তো ওর সাথে আলাপ ফালাপ হওয়ার পর ভালোই লাগলো, কোনো অসুবিধা নেই, ভালো কথাবার্তা হচ্ছে। এতদিন পর একটু মানে একটু শিক্ষিত ছেলের সাথেও কথাবার্তা হচ্ছে। তো তার তাত্ত্বিক জ্ঞান প্রচুর, মানে বইপত্র পড়াশোনা বা তাত্ত্বিক শাস্ত্রজ্ঞান প্রচুর। তা সেও ওটা আমার সাথে আলোচনা করে শাস্ত্রজ্ঞান, আমাকে দাদা দাদা বলে বলতো, আমি ভাই ভাই বলতাম, ও দাদা দাদা বলতো, দাদা দাদা তুমি এই করো হ্যান ত্যান। তো তো এতদিন যে খাওয়ার একটা দীর্ঘ সমস্যা ছিল আমার, এই প্রথম ছেলেটির সঙ্গে দেখা হওয়ার পর যেটা হলো, আমার খাওয়ার সমস্যাটা মিটে গেল। তো ছেলেটি বললো যে আমি তো একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আসি, ওরা এসে দিয়ে যায়, হোম ডেলিভারি। তো দাদা তুমি তাহলে ওই রকম করে নাও। আমি বললাম, আমি তো নিরামিষ খাই, তাহলে হ্যাঁ তোমাকেও দিয়ে যাবে, ওই মাসের শেষে যা হবে, 1000 হোক 1500 হোক, ওটা আমরা একসাথে দিয়ে দিই। তো তাহলে আমি আমারটা দিয়ে দেবো, তুমি তোমারটা দিয়ে দেবে। তো আমার খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেল। তো এই প্রথম আমি আবার সেই যে 2-3 মাস টানা না খেয়েছিলাম, এইবার আবার আমি আবার খাওয়ার অন্যের ইয়েতে ফিরলাম। তো ওখানে রয়েছি বেশি দিনও হয়নি, 15-20 দিন হয়েছে। তা হঠাৎ করে যে ঘটনাটা ঘটলো দর্শক বন্ধু, বলতে চাই, আমাদের যেখানটায় যে বাড়িতে থাকতাম তার একটা মেন গেট ছিল, সেই গেটটা বন্ধ করে দিলে পর একটা করিডোর টাইপের ছিল, তার ওইদিকে দুটো ঘর। তো গেটটা যেহেতু এমনি নর্মাল গেট, গেটটা বন্ধ করে তালা মেরে দিলে পরে ওইখান থেকে সব দেখা যেত, করিডোর থেকে বাইরের রাস্তা, মেন রাস্তার গায়ে। তো যত কিছু ঘটনা ওই ঠিক ওই আমার বাড়ির গেটটার সামনে এসে ঘটতে শুরু করলো। কিরকম ঘটনা, একদিন হঠাৎ করে এই ঘটনাটা শুনুন দর্শক বন্ধু, এই আবার অলৌকিকতা, যে অদ্ভুত ঘটনা, পরিলক্ষণ করুন। ঘটনাটি শনিবার দিন ঘটনা, রাত্রির 12টা, আমার খাওয়া হয়ে গেছে। তো সেই ছেলেটি শনিবার দিন বসে মাছ ফাছ খাচ্ছে, বা ওই নিজের ঘরের মধ্যে নিয়ে ও আমি মাছ ফাছ তো খাই না, তা আমি শুধু ভুলটা করেছি, ওর ঘরের মধ্যে ঢুকে ওর খাটের মধ্যেই বসে আছি। তো ও ওই খবরে কাগজ জায়গা, কারণ ওর ঘরের মধ্যে আর জায়গাই নেই, ও নিচে বসে খাবে কোথায়, এইটুক ঘর, তার মধ্যে ওই বিছানার মধ্যে তার পাশে সব ওর জিনিসপত্র রাখা। তো ওর পক্ষে খাওয়া সম্ভব না, ওই যা যা ঈশ্বর ব্যবস্থা করে রেখেছে ওই রকমভাবে বিছানার মধ্যেই কাগজ ফেলতে খাচ্ছে টাচ্ছে, খেয়ে আবার পরিষ্কার টরিষ্কার করে ঘরগুলো ফেলে দিত। তা আমিও ওই খাটে বসে গল্প করছি, শনিবার দিন রাত্রি 12টা ঘর। তো ছেলেটির কাছে, তার সেদিন সন্ধ্যাবেলাই এসেছিলো, তো ছেলেটির কাছে একটি পান্ডা আসতো, ওই আপনারা জানেন তারাপীঠের যে পান্ডারা, যারা তাদের দোকানপত্র আছে, যারা পুজো পাঠ করে আনতো। তো এরকম একটা ইয়াং ছেলে, খুবই অল্প বয়স, 23-24 বছর বয়সে ওই ছেলেটির কাছে আসতো, ওর পরিচিত ছিল। তো সেদিন বিকালবেলা এসেছিলো, তো আমার সঙ্গে বসে একটু কথা হয়েছে, কী নাম তোমার, হ্যান ত্যান দাদা, এই হ্যান ত্যান। তো ছেলেটি আমার এই বাঘাযতীনের বন্ধুটিও ওর পরিচয় করিয়ে দিল। ঠিক রাত্রি 12টার সময় ওই পান্ডা ছেলেটি ফোন করেছে এই আমার এই বাঘাযতীনের বন্ধুটির ফোন মোবাইলে, দিয়ে এবার কি বলছে শুনুন। বলছি, দাদা আমি একটু তোমাদের বাড়িতে আসবো। তো রাত্রির 12টা বাজে, তা আমি বলছি ছেলেটিকে, তুই জিজ্ঞেস করবো কোথায়। তা আমি বন্ধুটিকে জিজ্ঞেস করছি, রাত্রির 12টা 5, ও এখন আসবে কী ব্যাপারে, তুমি জিজ্ঞেস করো ওকে। আমি ওকে, আমার বাগের বন্ধুটিকে বলছি, তুমি ওই ছেলেটিকে জিজ্ঞেস করো পান্ডাটাকে, যে ও কোথায় আছে এখন। তো ও জিজ্ঞেস করছে, তুমি কোথায় আছো।
বলে আমি ওই শ্মশানের ধারে আমার যে দোকান, মানে পান্ডার দোকান শ্মশানের একদম গায়ে, আমি সেখানেই রয়েছি। তো ওখানে তুমি এতক্ষণ কী করছো? বলে, না এই দোকানপত্র বন্ধ করলাম, কিন্তু দাদা আমার একটা বিশেষ সমস্যা হচ্ছে। তখন বলছে, কী সমস্যা হচ্ছে? আমি না প্যান্টটা পরতে পারছি না ঠিক মতো। তো আমি বন্ধুটির দিকে তাকিয়ে বললাম যে, প্যান্ট করতে পারছি না? বলছে, না আমি কোনোভাবেই প্যান্ট করতে পারছি না। তখন আমি সঙ্গে সঙ্গে আমার বন্ধুটির দিকে তাকালাম। আমি বন্ধুটিকে চোখে ইশারা করে বললাম, ওকে কিন্তু ধরে নিয়েছে, ওকে কিন্তু ধরে নিয়েছে। তুমি ওকে যেটা বলো, এক মনে জয়গুরুবাম জয়গুরুবাম করতে বলো, বা জয়বাম জয়তারা, যেটা ওর পছন্দ হয় ইমিডিয়েট উচ্চারণ করতে বলো। নইলে কিন্তু ও কিন্তু ওখান থেকে বেরোতে পারবে না। বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আস্তে আস্তে হাঁটা শুরু করো, আর ও যেরকমভাবে প্যান্ট পরতে পেরেছে ওই অবস্থায় হাঁটা শুরু করো, আর মুখে জয় গুরুবাম জয় গুরুবাম জয় গুরুবাম জয় গুরুবাম এইসব বলতে শুরু করো। তো তো ছেলেটি বলতে 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 তো বল, আবার কিছুক্ষণ পর ফোন করেছে, 10 মিনিট পর, তখন এর খাওয়াটাও হয়ে গেছে। দাদা তুমি একটু তাহলে গেটটা খুলে বাইরে এসে দাঁড়াও, বলছে। আমি তাহলে হেঁটে আসছি, আমার তো অসুবিধা হচ্ছে, আমি হাঁটতেও পারছি না খুব। আমি মনে ভাবছি যে আরও বড় বিপদ আর কি সামনে আসছে, আমি বুঝতে পারছি। শনিবার দিন রাত্রি 12:30 তখন, তারাপীঠের মতো জায়গা। তো যাই হোক, তো এবার আমি তখন পায়জামা পরা খালি গায়ে আমি বেরিয়েছি, আর ও বেরিয়েছে হাফ প্যান্ট পরা অবস্থায়। দুজনের তালাটা খুলে রাস্তায় একটাও লোক নেই, দাঁড়িয়ে রয়েছি। ছেলেটি দূর থেকে হেঁটে হেঁটে আসছে। অবাক হবেন দর্শক বন্ধুরা, ছেলেটি হাঁটছে, ছেলেটির পা দুটো না ও প্লেন, মানে যেমনভাবে আমরা হাঁটলে পর পা দুটো পড়ে, মানে মাটিতে প্লেন স্টেপ দুটো হয়, ও স্টেপটা প্রপার করতে পারছে না, পাগুলো না ঘষে ঘষে যাচ্ছে এরকমভাবে। মানে আমি তো দূর থেকে দেখে আমি আরও ভয় পেয়ে গেলাম, কারণ পা যদি ওইভাবে মাটিতে ঘষতে থাকে তো পায়ে তো ছাল চামড়া উঠে যাবে, আরেক কেলেঙ্কারি ব্যাপার আর কি। এবং ওইভাবেই হাঁটছে। তো যাই হোক, তো এখন অনেকটা কাছাকাছি চলে এসেছে, তখন আরেকটা ঘটনা ঘটলো। কোথাও কেউ ছিল না, হঠাৎ করে কোথা থেকে আরেকটি অন্য ছেলে, সে একটা ছাগল নিয়ে রাস্তা ক্রস করছে, দিয়ে আমাদেরকেও জিজ্ঞেস করছে, দাদা ছাগলটাকে আমি 1,500 টাকা ছেড়ে দেবো, আপনারা কি নেবেন? আমি রাত্রি 12:30টার সময় ছাগল 1,500 টাকায় কেন? তুমি ভাই যাও তো এখান থেকে যাও। বল, না না নিন না, আমি 1,500 টাকা হ্যান দিয়ে এই কথাবার্তা চলছে। ইন দ্য মিন টাইম হয়েছি ছেলেটি, পান্ডাটি ছেলেটি হেঁটে হেঁটে কাছাকাছি চলে এসছে। সে হঠাৎ করে ছাগলওয়ালাকে দেখে চিৎকার করতে চলল, চুরি করেছিস তুই, ছাগলটা চুরি করেছিস, মিথ্যা কথা বলছিস, কার থেকে চুরি করেছিস বল, হ্যান ত্যান। আমি আর ওই আমার বাঙালির বন্ধুটি অবাক। আমি ভাবছি ঘটনাটা কী ঘটছে, আসছি তারও সঙ্গে চিৎকার করছি, আর ওর চিৎকার শুনে ছাগলওয়ালাটা তার মানে ও সত্যি চুরি করে নিয়েছিল, কোথা থেকে 1,500 টাকা বিক্রি করতে চাইছিল। তো যাই হোক, সেই সব করতে করতে চলে গেল। এইবার এই পান্ডা ছেলেটি এসে আমাদের কাছাকাছি পৌঁছে গেছে, এসে চিৎকার করছে। আমার তখন শুনলাম, কী হলো কী হলো? তো পান্ডা ছেলেটি সে অদ্ভুতভাবে পা ঘষছে, এসেছে, পা দাঁড়াতে পারছে না, পাগুলো বেঁকে গেছে, পাগুলো না এরকম হাঁটুর এখান থেকে এরকম অদ্ভুতভাবে বেঁকে গেছে। দিয়েই বলছে যে আমার হ্যান ত্যান, আমি কি করবো, না তোরা আমাকে ছেড়ে দে, হ্যান ত্যান এইসব বলছে আর কি। পান্ডা ছেলেটি আমার বন্ধুটিকে বলছে, না তোরা আমাকে ছেড়ে দে, তোরা এইসব করবি না, আমাকে ছেড়ে দে, হ্যান ত্যান অমুক তমুক। আমি ওর বন্ধুটিকে বললাম, এবং ও বললো তুমি ঘর থেকে একটু গঙ্গা জল নিয়ে এসো, দৌড়ে যাও, ঝট করে গঙ্গা জলটা নিয়ে এসো। তো গঙ্গা জলটাও নিয়ে এসো, গঙ্গা জলটা নিয়ে এসে ওর গায়ের মধ্যে যেই মানে 3বার বলে ওং বলে ছিটেটা মারা হলো আর কি, সঙ্গে সঙ্গে ছেলেটির মধ্য থেকে চিৎকার করে একজন বলছে, বা ছেলেটির মুখ দিয়েই বেরোচ্ছে আওয়াজটা, বলছে সে যে আমি ওর বাবা, তোরা আমাকে মারিস না। আহ, আমি ওর বাবা, আমি আমার ছোট ছেলের শরীরের মধ্যে প্রবেশ করেছি, ওর খুব যন্ত্রণা হচ্ছে, আমি জানি আমি ওর বাবা, তোরা আমাকে মারিস না, তোরা আমাকে রেহাই দে, হ্যান ত্যান। আমি বললাম যে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তো ছেলেটিকে নিয়ে চলো আমার ঘরের মধ্যে, আমরা শুয়ে দিই। তো আমরা দুজনে ছেলেটিকে ধরে নিয়ে গেলাম, আমি আর বন্ধুটা মিলিয়ে দিয়ে আমার ওই খাটে, একটা খাট তো ছিল না, একটা বড় সোফা টাইপের ছিল তখন সবে, কারণ খাট একটা বড় ছিল আমার ঘরে, কিন্তু আমি খাটটাকে ঢোকাতে পারিনি, এত বড় খাটে আর ঢুকছেই না আর কি। তার ফলে ওই সোফার মধ্যে আমি শুয়ে থাকতাম, কোনো অসুবিধা আমার হতো না। তো ওই সোফার মধ্যে ছেলেটিকে শুয়ে দিলাম। ছেলেটি জুতো বুতো খুলিয়ে দিয়ে, ছেলেটি দেখলাম, বুঝতেই পারছি পা ফা, মানে সেই রক্ত বেরিয়ে, অল্প রক্ত বেরিয়ে গেছে পায়ে, এইসব জায়গায় সে নোংরা ফোংরা প্যান্টে লেগে গেছে, জঘন্য অবস্থা, বুঝতেই পারলাম আর কি। তো এইবার ঘটনা শুন দর্শক বন্ধু। এবার আমরা দুজন ছেলেটির কাছে নিচে মেঝেতে বসলাম। এবার আমরা জিজ্ঞেস করছি, আর ছেলেটি উত্তর দিচ্ছে, বলে শোন, আমি ওর বাবা, আমার এই সময় এই জায়গায় মৃত্যু হয়েছে, তো আমার বাড়ি মুর্শিদাবাদে, আমার আরও 2 ছেলে আছে,
তো আমি ওখানে রয়েছি, কেউ আমাদের জানিস দুঃখ করে বলছে যে কেউ আমাদের একটু বাতাসাও দেয় না, একটু আমার ছবিতে জলও দেয় না, কেউ কিচ্ছু দেয় না। এই আমার ছোট ছেলে, আমি একে প্রচণ্ড ভালোবাসি, তাই জন্য আমি এর শরীরের মধ্যে এসেছি। আমি জানি ওর খুব কষ্ট হবে। আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করছি যে আমার ছোট ছেলের শরীরে প্রবেশ করব, কিন্তু আমি করে উঠতে পারছিলাম না। কৌশিকী অমাবস্যার রাতেও আমি চেষ্টা করেছিলাম। ঘটনাটা যেদিন ঘটছে দর্শক বন্ধু, সেটা কৌশিকী অমাবস্যার কিছুদিন পরেই, মানে ধরুন 4-5 দিন পরে এরকম। তো উনি বলছেন যে উনি কৌশিকী অমাবস্যার রাতেই চেষ্টা করেছিলেন যে নিজের ছেলের শরীরে প্রবেশ করবেন, কিন্তু নির্দিষ্ট তিথি নক্ষত্র না মেলার জন্য উনি ওনার ছেলের শরীরে প্রবেশ করতে পারেনি। আজকে পেরেছেন এবং ওনার ছেলের শরীরে এখন রয়েছেন, এবং উনি আমার সাথে বসে এবং ওনার ছেলের শরীরের মধ্য থেকে, এবার ওনার ছেলের অবস্থাটা ভাবুন, ওনার ছেলের পুরো বিছানার মধ্যে ফ্ল্যাট, মানে ফ্ল্যাট রয়েছে, ওর চোখ দুটো বেয়ে অনবরত জল পড়ছে। মানে ওর ভেতরে যে ওনার বাবার আত্মাটা প্রবেশ করেছে এবং সে যে কাঁদছে, তার দুঃখটা এই ছেলের চোখ থেকে পুরো একদম জল পড়ছে, এবং জলটা পড়ছে, এবং সেই জলটা এবং তিনি আমাদের সাথে অনবরত কথা বলে যাচ্ছেন, এবং আমরা যে প্রশ্ন করছি সুন্দরভাবে সেই প্রশ্নের উত্তরগুলোও পর্যন্ত উনি দিয়ে যাচ্ছেন। তো এইরকম দীর্ঘক্ষণ চললো তো চলাফলার পর এবার উনি আমার হঠাৎ করে বললেন যে আমার বড় ছেলে আর মেয়েকে একটু ডাক। তো আমি আর আমার বাঘাযতীনের বন্ধুটা তো আকাশ থেকে পড়লাম যে কোথায় তারা, কীভাবে ডাকবো, হ্যান ত্যান, মানে কোথা দিয়ে ডাকবো, কীভাবে ডাকবো। এবার শুনুন দর্শক বন্ধু কী বলছে। বলছে আমার ছোট ছেলের মোবাইলটা নেই, মোবাইলটা নিয়ে ওখানে নাম্বার দেখ, ওখানে আমার বড় ছেলের নাম্বার বা আমার মেয়ের নাম এই বলে একটা মেয়ের নাম বলেছে, নামটা আমার এখন মনে নেই, ওই মেয়ের নামটা ওখানে ওই কন্ট্যাক্ট লিস্টে আছে, তো সেটা থেকে দেখে ওকে ফোন করে বল যে এইখানে আসতে আমার ছোটো ছেলের এখানে। তা আমি বললাম যে এটা খুলতে হবে, বলে হ্যাঁ, আবার কীরকম বলছে শুনুন, যে ওর ফোনটা কিন্তু পাসওয়ার্ড দেওয়া ছিল, আমি ওই পাসওয়ার্ডটা খুলে রেখেছি। ভাবুন দর্শক বন্ধু, আমি এই পাসওয়ার্ডটা খুলে রেখেছি, তোরা ঢুকতেই পারবি অনায়াসে। এবং আমি অনায়াসে ঢুকে গেলাম, ফোন খুলেই দেখলাম পাসওয়ার্ড কিছু নেই, দিয়ে আমি ডায়াল করলাম। এবার ঘটনা ঘটলো আর এক অদ্ভুত। এবার ধন্ত হয়ে তার মেয়ে এবং তার বড় ছেলে এসে ঢুকলো, ওকে রেখে তো হতবাক হয়ে তারা এবার উল্টো ভাবতে শুরু করলো। তারা ভাবতে শুরু করলেন যে আমি আর বাঘাযতীনের ছেলেটি মিলে হয়তো ওর ওপর কিছু করেছি, কিন্তু আমরা দর্শক বন্ধু এইসব কাজের মধ্যে থাকিও না, আর আমরা এইসব কিছু করিনি, বরঞ্চ আমরা জিনিসটাকে ওকে রক্ষা করতে পেরেছি, এবং ওর বাবার হয়তো উদ্দেশ্য ছিল তার মেয়ে এবং তার বড় ছেলের সঙ্গে দেখা করবে, সেই উদ্দেশ্যটা সফল করতে পেরেছি, এই জায়গাটাই আমরা ধন্যবাদ। তারা তারপর এই ছেলেটিকে ধরে নিয়ে গেল, মানে এই পান্ডার ছেলেটিকে, এবং তারা সুন্দরভাবে চলে গেল, এবং আমরা ঘরে আবার তালা দিয়ে আমরা এই তখন প্রায় রাত্রি 3টে বাজে, এবং 12টার ঘটনা শুরু হয়েছে, রাত্রি তখন 3টে বাজে, এবং আমার বন্ধুটি বাঘাযতীন বন্ধুর সাথে অত্যন্ত মুষড়ে পড়লো, বললো যে এরকম ঘটনা আছে, এইভাবে ঘটবে, মানে কি সে মানসিকভাবেও খুব যন্ত্রণার মধ্যে পড়ে গেল। তো আমি বললাম না, এইরকমভাবে ভেবে লাভ নেই, কী ঘটবে সেটা তো আর আমাদের হাতে নেই, তো যেটা ঘটেছে, এবং আমরা সম্পূর্ণ সৎ পথেই ছিলাম, সৎ পথেই আছি, এবং সৎভাবেই সব করেছি, সুতরাং আমার মনে হয় না আমাদের কিছু হবে। তো এই বিষয়টা, তো এই ঘটনাটা সেদিন রাত্রেবেলা এইভাবেই কাটলো, 4টে বেজে গেল, তারপর আমরা শুতে গেলাম। মানে এই যে ঘটনাটা ঘটলো, তোমরা তো সাধনার মধ্যেই রয়েছো, এবং সাধনার মধ্যে থেকে তোমার কাছে যেভাবে বিষয়টা আসলো সেটা কিন্তু সুষ্ঠু সমাধান হলো, সবচেয়ে বড় কথা। একটা সুষ্ঠু সমাধান হলো। মানে একজন অশরীরী, যিনি তার অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানানোর আছে, যেহেতু শরীরটা ধারণ করতে পারছেন না, তিনি সেইভাবে নিজেকে প্রকাশ করতে পারছেন না। ছেলের মধ্য দিয়ে ছেলের সঙ্গেও কথা হলো, ছেলেকে অনুভব করা, এবং তার সাথে সাথে যেটা বলা ছিল তার বড় ছেলে এবং তার মেয়েকে, এটা তোমাদের মাধ্যমে। আপনার এই বিষয়ে একটুই বলতে চাই যে দর্শক বন্ধু, যে এই ধরনের নানান যারা অতৃপ্ত অশরীরী বা যারা অতৃপ্ত আত্মা হয়ে রয়েছেন, তারা কিন্তু মুক্তির পথ খোঁজেন, এবং তারা এই মুক্তির জন্যই কিন্তু সাধকদের কাছে আসেন, যে একমাত্র তারা জানেন যে একমাত্র প্রকৃত সৎ সাধকরাই তাকে মুক্তি দিতে পারে। তো স্বাভাবিকভাবে এই জিনিসটাকে সেইভাবেই দেখুন আপনারা, ঘটনাটা অলৌকিক, কিন্তু তিনি এসেছিলেন মুক্তির পথ খুঁজতে, এবং আমাদের মাধ্যম দিয়ে তিনি সেই মুক্তির পথটা অনেকটাই পেলেন বলেই আমার ধারণা, এবং সেই কারণেই সেই বিশ্বাস আর কি। তো এই ঘটনা সেদিনে ঘটলো। তো তারপরের দিন রোববার, তো এরকমভাবে যখন রয়েছি, আবার এই গেটের সামনে একদিন কি হলো, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ওই মেন রাস্তা,
তো স্বাভাবিকভাবে ওটা হচ্ছে এই তারাপীঠ থেকে মুর্শিদাবাদের দিকে যাওয়ার মেন রাস্তার মধ্যেই পড়ে। তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং অ্যাক্সিডেন্ট নিয়ে একটা বিরাট একটা মারামারির পরিস্থিতি, এবং সেটাও সেই ঠিক ওই গেটের সামনেটাই সেই সেই ঘটনাটা উপস্থিত হলো। তো এইবার এরকম যখন দুবার এই ঘটনা, একটা এই অত বড় ঘটনা, তারপর এই ঘটনা, এরকম যখন দুবার তিনবার এরকম ঘটনা ঘটছে, তখন আমি আর আমার ওই বাঘাযতীনের বন্ধুটি এবার কিন্তু আমরা কিন্তু বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করলাম এবং আমরা নিজেদের মধ্যে আলোচনায় বসলাম। আমি বললাম আমার বন্ধুটিকে যে দেখো, বারবার করে যখন এরকম ঘটনা ঘটছে, তো আমার মনে হয় মা বোধহয় কোনো মতে কোনো মানে বার্তা দিতে চাইছে। আমাদের কিন্তু মায়ের বার্তাটা ধরতে হবে। মায়ের বার্তাটা যদি না ধরতে পারি, আজকে শনিবার বেরিয়ে গেছে, আজ রোববার, এই যদি আবার মঙ্গলবার চলে আসে, কারণ এই ধরনের ঘটনার উৎপাত, এইসব ঘটনাগুলো কিন্তু দর্শক বন্ধু বেশি ঘটে হচ্ছে মঙ্গল আর শনিবার করে। তো এই মঙ্গল আর শনিবারটা সবসময় সজাগ থাকাটা খুব প্রয়োজন। তো মঙ্গলবারেও যদি চলে আসে, সেদিন কিন্তু আরও কোনো বড় ঘটনা হয়তো অপেক্ষা করে। হয়তো আমরা মারধরই খেয়ে যেতে পারি, মানে কিছুই করলাম না কিন্তু অনভিপ্রেতভাবে মারধর খেয়ে গেলাম। তো এইরকম ঘটনাও ঘটে যেতে পারে। তো সেদিনে মায়ের বার্তাটা বোঝাটা খুব প্রয়োজন, মা কি চাইছে। তো আমরা খুব গভীর দুজনের মতো করে নিজেদের ধ্যানে গেলাম বা জপে গেলাম, বসলাম অনেকক্ষণ, দীর্ঘক্ষণ। দিয়ে আমরা দুজনেই এটাই উপলব্ধি বুঝতে পারলাম যে মা এই মুহূর্তে যেটা চাইছেন আমাদের দুজনের ক্ষেত্রে, যে আমরা যেন এবার তারাপীঠ ছেড়ে বেরিয়ে যাই। এটাই ছিল মায়ের বার্তা, যে এইবার তোরা তারাপীঠ ছেড়ে ইয়ে কর, এবং সেইটা বোঝানোর জন্যই মা কিন্তু এই ঘটনাগুলো পরের পর ঘটাচ্ছিলেন। তো এইবার আমরা দুজনে আবার গভীর চিন্তায় পড়ে গেলাম যে তারাপীঠ ছেড়ে যে যাবো, বাড়ি তো ফিরবো না, বাড়ি ফেরার কোনো ইচ্ছে এখনও নেই। তো সমস্যাও সব সমাধান হয়নি। তো যে তারাপীঠ ছেড়ে যাবো, তো যাবো কোথায়? তো বন্ধুটি বলল যে আমার একটি পরিচিত জায়গা আছে দীপ্তিদা, ওই ইয়েতে বোলপুরে। তো বোলপুরে আমার অনেক পরিচিত আছে, তো বোলপুরে গেলে আমরা মনে হয় ওখানে কোনো সুন্দরভাবে বাড়ি ভাড়া করতে পারবো। ঠিক আছে, তুমি যখন বলছো তাই চলো।